সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 872তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ আসাদুর রহমানের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্ট করে এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে স্বামীর মন রাখতে গিয়ে শ্বশুরকে করেন বিয়ে। এই গল্পটা এমন একটা গল্পটা পড়ার পরে আমি চমকে উঠলাম। একটা কথা আমার মনে হয়ে গেল যে আমরা ছোটোবেলা থেকে একটা কথার সাথে প্রায় অনেকেই পরিচিত, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। অনেকেই বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। এই বিষয়টা নিয়ে আমি যখন কিছু হুজুর বা মোল্লাদের সাথে আলোচনা করলাম, বেশিরভাগ ইসলামিক লোকগুলো আমাকে একটা কথাই বলল যে এই কথাটা শুধুমাত্র বলা হয় স্ত্রীরা যেন তাদের স্বামীকে সম্মান করে, কিন্তু আদত ইসলামের এই বিষয়ের উপরে কোনো রকমের নিষেধাজ্ঞা নাই, বা এই বিষয়ে ইসলাম সাজেস্ট করে না যে স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস। আবার অনেক হুজুরেই বলে যে না, এটা সত্য এবং স্বামীকে সম্মান করতে হবে, কারণ স্বামীর দোয়া স্ত্রীর বেহেস্তে যেতে পারে, সেই মর্মে। তবে কি সেই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস যেই স্বামী কিনা আদেশ করে তার স্ত্রীকে তার বাবার সাথে সংসার করার জন্য? প্রিয় বন্ধুরা, এই গল্পটা শোনার পর আপনারা চমকে উঠবেন, মানে বিশ্বাস করতে পারবেন না যে স্বামী নামের অমানুষগুলো, স্বামী নামের কিছু কালফিটগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি অনুরোধ করব গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আমার সাথে, এবং গল্প শেষে আসাদুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ আসাদুর রহমান, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। এছাড়া আমাদের পরিবারে আরও রয়েছে আমার বড় 2টা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরের কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের রংপুরের প্রত্যন্ত গ্রামগুলোতে হেঁটে হেঁটে গাছ কিনে, এবং সেই গাছগুলো আমার আব্বা চুয়া মিলে নিয়ে এগুলোকে কাটে। অনেক সময় বাবা নিজে বাড়িতে বসে গাছগুলোকে কেটে ফার্নিচার দোকানে আমার বাবা নিয়ে যায়, এবং সেখানে আমার বাবা নিজের হাতে ফার্নিচার বানায়। আমার বাবার হাতের ফার্নিচারগুলো অনেক ভালো, অনেক সুন্দর, যার জন্য আমার আব্বা একজন কাঠ মিস্ত্রি হিসাবে আমাদের এলাকাতে ভীষণ পরিচিত মানুষ। এমন করে ছোটোবেলায় আমার দিনগুলো কাটে। ছোটোবেলা থেকে আমি যথেষ্ট পরিমাণের অলস প্রকৃতির একটা ছেলে ছিলাম। বাবার সাথে আমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো ছিল না, কারণ আমার বড় যে ভাইয়েরা ছিল তারা বাবার সাথে কাজ কাম করতো, বাবার সাথে এটা ওইটা করতো। বাট আমি ছোটোবেলা থেকে একটু এতটাই অলস ছিলাম যে আমার কোনো কাজে ভালো লাগতো না। কোনো কাজের কথা বললে আমি এক কথায় বলে দিতাম যে না, আমি করবো না, আমার ভালো লাগে না। এটা নিয়ে বাবার সাথে আমার খুব ঝগড়া হতো। আমি ছোটোবেলা থেকে পড়াশোনাটাও ঠিকমতো করতে পারি নাই, এবং আমি প্রচুর পরিমাণে দুষ্টু প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমার শৈশবে আমাকে প্রায় 3 বারের মতো সাপে কেটেছিল। আমি পাখি পালনে অনেক বেশি আকর্ষণ ছিল। পাখি, তারপর হচ্ছে আপনার বিড়াল অথবা গরু অথবা কুকুর, এইসব পালনে আমার আকর্ষণ ছিল অনেক বেশি। যেখানেই শুনতাম যে কুকুরের বাচ্চা পাওয়া যায় বা কুকুরের বাচ্চা দিচ্ছে, আমি দৌড়িয়ে গিয়ে ওখান থেকে কুকুরের বাচ্চা নিয়ে আসতাম, বা বিড়ালের বাচ্চা পাওয়া যায় আমি ওখান থেকে বিড়ালের বাচ্চা নিয়ে আসতাম। আমি প্রচুর পরিমাণের এরকম প্রাণীপ্রিয় একটা মানুষ ছিলাম। তো এই জন্য ছোটোবেলা থেকে আমার খুব বেশি পড়াশোনা হয় নাই। আমি এসবের পিছনে অনেক সময় দিতাম, এসব নিয়ে আমি আমার সময়গুলো কাটাতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল যে তুই যদি এরকমই হয়ে গেছিস তাহলে তুই আর আমার বাড়িতে থাকিস না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি, এত ছোট মানুষ আমি। তারপরও বাবা আমাকে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দেওয়ার পরে আমি তখন আমার নানু বাড়িতে চলে গেলাম। আমি টানা প্রায় 4.5 বছরের মতো আমার নানু বাড়িতে ছিলাম, এবং নানু বাড়িতে থাকা অবস্থায় আমি একই কাজ করতাম যেটা আমি বাড়িতে এখানে করতাম, সেটা আমি আমার নানু বাড়িতেও করতাম। নানু বাড়িতে গিয়ে এলাকার পোলাপানের সাথে দুষ্টামি করতাম, বিড়াল কুকুর এগুলো ফুসতাম, এবং এসব লালন পালনে আমার কাজ ছিল। এমন করতে করতে নানু বাড়িতে আমি একটা বিড়ালের ছানা পেয়ে যাই, মানে একটা বিড়ালের বাচ্চা পাই ওই যাওয়ার পরে। বাট এই বিড়ালের বাচ্চাটা দেখতে এতটাই কিউট ছিল যে কোনো মানুষ দেখলেই না বিড়ালটার প্রেমে পড়ে যাবে। দেখতে শুনতে বিড়ালটা এত নাতুস নুতুস ছিল, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, কালো সাদা মিশ্রিত কালার ছিল ওর, খুব বেশি সুন্দর ছিল। এক কথায় অসাধারণ একটা বিড়াল ছিল। এই বিড়ালটাকে
আমি তখন কী করি আমার সাথে সাথে রাখি। এরকম হয় যে বিড়ালটা আমার সাথে ঘুমাইতো এবং আমি যখন খাবার খাইতাম আমার সাথেই বিড়ালটা খাবার খাইতো এবং খুব বেশি আমাকে ভালোবাসতো। আমি মাঠে খেলতে গেলে আমার সাথে সাথে মাঠে খেলতে যাইতো। ওই সময়টা পর্যন্ত আমার একটাই কাজ ছিল, কোথায় পাখির বাচ্চা পাবো এবং পাখির বাচ্চাগুলোকে ধরে আনবো, এনে এগুলোকে বড় করব, বড় করে আমি বিক্রি করব এবং অনেক বেশি টাকায় আমি পাখির বাচ্চা বিক্রি করতে পারতাম। এরকম করে 4.5 বছর মতো আমি আমার নানু বাড়িতে থাকি। 4.5 বছর পরে আমার মা আমার আব্বার সাথে কান্নাকাটি করে আমাকে রিকোয়েস্ট করে আমাকে পুনরায় আবারও আমার নানু বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে আনার পরে মা আমাকে বারবার বলতেছে, তোর বাবা কিন্তু তোর উপরে খুব রাগান্বিত, অনেক রাগান্বিত। বাবা না ভালো, একটু একটু কাজ কর, বাবার সাথে মাঠে ঘাটে একটু একটু কাজ কর, বাবা দোয়া করলে জীবন অনেক উন্নতি করতে পারবি, অনেক ভালো হতে পারবি। বাবা না ভালো, একটু একটু কাজ কর, এটা ওইটা বলে আম্মু আমাকে বারবার বলতো বাবার সাথে কাজ করার জন্য। কিন্তু কেন জানি কাজের প্রতি আমার কোনো আকর্ষণ আসতো না, মানে কাজ করতে আমার ভালোই লাগতো না। কেন যে আমার এরকম আমি এটা জানি না। বাড়িতে আসার পরে একইভাবে আমি বিড়াল পুষতেছি, বিড়ালকে আদর যত্ন করতেছি, ভালোবাসতেছি এবং এই গ্রামে ও গ্রামে আমার বিড়ালের জন্য আমি খাবার জোগাড় করতেছি। না মায়ের কথা শুনতেছি, না বাবার কথা শুনতেছি, না বড় ভাইদের কথা শুনতেছি, কারো কথাই শুনতেছি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি মোটামুটি অনেকটাই বড় হই অ্যান্ড সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার বিড়াল ছানাটা আমার সাথেই আছে। বিড়াল ছানাটা আমার সাথে ঘুরে ফিরে খায়, আমার সাথে এটার চলাফেরা। এমন করে আমাদের পাশের গ্রামে, মানে পাশের গ্রামে বলতে পাশের বাড়িতে মজুমদার বাড়ি বলে একটা বাড়ি আছে। তো ওই মজুমদার বাড়ির মানুষগুলো মোটামুটি সবাই অনেক বড়লোক, মানে সবাই অনেক টাকা পয়সার মালিক এবং সবাই অনেক উন্নত। তা আমার আসলে ছোটোবেলা থেকেই কে কত টাকার মালিক বা কে কী করে ওগুলোর প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। ওই যে বললাম, আকর্ষণ একটাই, কোথাও কোনো প্রাণীর বাচ্চা পেলে এটাকে এনে লালন পালন করে বড় করে, এটাই আমার কাজ ছিল আর কি। তো এভাবেই কিছুদিন পরে হঠাৎ করে এই মজুমদার বাড়ি থেকে 3-4 জন লোক এসে আমাদের বাড়িতে আসলো সন্ধ্যার সময় এসে আমাকে ডাকতে শুরু করলো আসাদ আসাদ বলে। আমি তখন বেরোওয়ার পরে মজুমদার বাড়ির অনেকগুলো পোলাপাইন মানে খুব খারাপ ব্যবহার করতেছে আমার সাথে। আমার আম্মু আছে, আব্বু আছে, তা খারাপ ব্যবহার করতেছে। কারণ হচ্ছে আমার বিড়াল নাকি ওই বাড়ির মধ্যে পরি বলে একটা মেয়ে আছে, মানে নাজবিন জাহান পরি ওই মেয়েটার নাম। তা ওই মেয়েটার নাকি একটা বিড়াল আছে। আমি কিন্তু ওই মেয়েটাকে আসলে ওভাবে কখনোই দেখি নাই, কারণ মজুমদার বাড়ি তো ওই বাড়ির দিকে আসলে আমাদের মতো সাধারণ মানুষরা যাওয়াটা একটু রিস্কে ছিল, যাইতাম না। তো এখন আমার বিড়াল নাকি ওই মেয়ের একটা মানে বিড়াল ছিল, মেয়ে বিড়াল, আমারটা ছেলে বিড়াল ছিল। তো ওইটার সাথে সম্পর্ক করে ওই বিড়ালটা নাকি প্রেগনেন্ট হয়ে গেছে, বিড়ালের পেটে বাচ্চা আসছে এবং আমার বিড়ালই ওই অঘটন ঘটাইছে, যার জন্য তারা আমার জন্য একদম দরবার কারবার নিয়ে আসছে, লোকজন হাজির করে নিয়ে আসছে যে আমাকে মারবে। তাই আমি তখন বললাম যে দেখেন, আসলে আমার বিড়াল যে এই কাজ করছে তার কোনো সাক্ষী আপনারা কেউ দিতে পারবেন না বা এরকম কোনো কিছুই না। তা সবাই বলে, ওই পোলাপাইনগুলো সবাই বলতেছে যে আমার বিড়াল ওখানে যাইতো, ওই ঘর থেকে আসতো, ওই ঘরেই ঘুমাইতো এবং ওই বিড়ালটাকে সে প্রেগনেন্ট করছে, ওইটা নিয়ে মানে খুবভাবে আমার উপরে খারাপ আচরণ করে, আমার মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে এবং বলে যদি বিড়াল আর ওইদিকে যায় তাহলে তারা বিড়ালকে মেরে ফেলবে, এরকম করেই বলে। তা যাই হোক, আমি তখন আমার বিড়ালকে খুবভাবে যত্ন করতেছি যাতে ওইদিকে না যায়। এরপরেও আমার বিড়াল জানি কেমন করে আমার চোখ ফাঁকি দিয়ে ওই বাড়িতে আবারও গেছে এবং ওই বাড়িতে যাওয়ার পরে আমি বিড়াল খুঁজতেছি, বিড়াল খুঁজে পাই না। হঠাৎ করে কিছু পোলাপানের মুখে শুনতে পারি মজুমদার বাড়িতে নাকি আমার বিড়ালটাকে মেরে ফেলছে। এটা শুনতে পাওয়ার পরে আমার কাছে মনে হয় যেন পুরো পৃথিবীটা আমার অন্ধকার হয়ে গেছে, কারণ আমি আমার বিড়ালটাকে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম যে আমি আমার এই বিড়ালটা ছাড়া কোনো কিছুই বুঝতাম না। তা বিড়ালটা মারা গেছে এবং ওরা নাকি ওই বিড়ালটাকে মেরে জংলায় ফেলে দিচ্ছে। আমি তখন জংলার ভিতরে হাঁটতেছি আমার বিড়ালটাকে খুঁজতে এত বছর ধরে বিড়ালটাকে আমি পালতেছি, এত আদর করতেছি, যত্ন করতেছি, ভালোবাসতেছি এবং ওই বিড়ালের মৃত দেহটা যখন আমার সামনে পড়লো আমি তখন আমার দু চোখের পানি ধরে রাখতে পারলাম না। বিড়ালটাকে হাতে নিয়ে কান্না করতেছে যে আমার বিড়ালটা এইভাবে আমাকে ছেড়ে চলে গেল বা ওরা মেরে ফেললো, মারছি খুবভাবে, বিড়ালটাকে মারছে। যে এরপরে বাড়িতে এসে আমার খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ। আমার আম্মা আমাকে সবসময় বুঝায় যে এটা কোনো কথা, একটা বিড়ালের জন্য কি এরকম করে, তুই বাদ দে, বিড়ালের কথা ভুলে যা এবং তুই খাওয়া দাওয়া কর, নিজের মতো করে চলাফেরা কর। বাট আমি জানি কেমন স্তব্ধ হয়ে গেছি বিড়ালটা হারানোর পরে। যেখানে একটা বিড়াল দেখে আমার কাছে মনে হয় যে এটাই মনে হয় আমার বিড়ালটা, আমার বিড়ালটা। খুবভাবে কান্নাকাটি করি এবং বিড়াল তো চলেই গেল, বিড়ালকে তো আর পেলামই না, বিড়াল তো মরেই গেল। এরপর এইভাবে আম্মুর সাথে পড়ে আছে। আম্মু আমাকে বুঝায় যে তুই কিছু একটা কর, তোর বড় ভাইগুলো সবাই কাজকাম করে তোর আব্বার সাথে, অ্যান্ড তোর আব্বু সবাইকে অনেক ভালোবাসে, কারণ সবাই সংসারের প্রতি ওদের টান আছে, ভালোবাসা আছে, কিন্তু তুই কোনো কাজকাম করিস না, এমন করে বোবো করে ঘুরে বেড়াস, এরকম করে বোবো করে ঘুরলে কি আর তোর বাবা তোকে পছন্দ করবে, ভালোবাসবে? বাবা না ভালো এরকম করে না, একটু সংসারের প্রতি মনোযোগী হ, একটু কাজকাম কর, এগুলো আম্মু আমাকে বলতো। তা
তো আমি তো ওই বরাবরের মতো একটা কথাই বললাম যে আমি আম্মুর কোনো কথাই শুনতাম না। আম্মু কী বলছে না বলছে, আম্মু কী বলে না বলে, ওগুলোর প্রতি আমার কোনোভাবে আম্মুর প্রতি আমার কোনো কিছুই ছিল না। আমি আমার মতো বেপরোয়া জীবনে পছন্দ করতাম। বেপরোয়া জীবন পছন্দ করতাম। এরকম করে দুষ্টামি, ফাজলামি, শয়তানি এসব করে আমি আমার সময়গুলো কাটাতাম। এভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি খুব সবকে গেলাম এবং মজুমদার বাড়ির কিছু কিছু পোলাপাইনের মুখে আমি তখন শুনতে পেলাম যে বিড়ালটার কারণে আমার বিড়ালটাকে মেরে ফেলছে, ওই বিড়ালটা নাকি বাচ্চা দিছে। ওই বিড়ালের নাকি বেবি হয়েছে এবং 2টা বেবি নিয়ে নাকি বিড়ালটা খুব সুন্দর করে চলাফেরা করতেছে এবং এটা আমি শুনতে পাই। শুনতে পাওয়ার পরে আমার ওই বিড়াল ছানাগুলো দেখার জন্য খুব ইচ্ছা হলো যে আমি বিড়ালের বাচ্চাগুলো দেখব। একদিন মজুমদার বাড়ির এক ছেলেরে আমি কিছু টাকা দিলাম, দিয়ে বললাম যে তুই যেমনি পারোস বিড়ালগুলোর একটু নিয়ে আসিস, আমি একটু দেখবো মাঠের মধ্যে। তা ওই ছেলে বলল আচ্ছা ঠিক আছে, ওর কিছু টাকা দিস। তখন গেলো বাড়িতে গিয়ে ওই পরী মেয়েটার কাছ থেকে, আমি কিন্তু আজ পর্যন্ত ওই পরী মেয়েটাকে দেখিই না, শুধুমাত্র মানুষের মুখে ওর কথাই শুনতেছি যে ওর নাম পরী, ওনাকে দেখতে অনেক সুন্দর, কিন্তু সামনাসামনি কখনোই দেখি নাই। পরে ওই মজুমদার বাড়ির ছেলেটাকে কয়টা টাকা দেওয়ার পরে ও তখন করলো কি বিড়ালের বাচ্চা সহ বিড়ালটাকে ওই মাঠে নিয়ে আসছে। আনার পরে আমি বিড়ালটাকে দেখলাম এবং ওই বিড়ালটাকে দেখে আমার বিড়ালের প্রতি কেমন জানি মায়া জন্মে গেল, অনেক ভালো লাগলো। তো আমি তখন মাঝে মাঝে ওই বিড়ালটা দেখার জন্য মজুমদার বাড়ির দিকে চাইতাম, হাঁটতাম কোথাও বিড়ালটাকে দেখা যায় কিনা, বা ওই এক দেখার পরেই বিড়ালটার প্রতি আমার অনেক মায়া জন্মে গেছে আর কি, অনেক ভালো লেগে গেছে। এবং আমি তখন একটা খারাপ চিন্তাভাবনা আমার মাথায় আসে যে আমি বিড়ালটাকে চুরি করব। মানে মজুমদার বাড়ি থেকে আমি বিড়ালটাকে চুরি করবো এবং চুরি করে আমি বিড়ালটাকে নিয়ে আসবো, এরকম একটা প্ল্যানিং করলাম। 1 দিন 2 দিন 3 দিন খবর নিতে থাকলাম যে বিড়ালটা মূলত রাখে কোথায়, ওরা মানে ভেবিসহ বিড়ালটাকে কোথায় রাখে। তো জানতে পারলাম যে তাদের পাকের ঘরেই বিড়ালটা থাকে এবং বাচ্চা সহ। একদিন আমি সেখান থেকে রাতের অন্ধকারে ওই মজুমদার বাড়িতে ঢুকি, ওই বাড়িতে ঢুকি, সেখান থেকে আমি বিড়ালের বাচ্চা সহ বিড়ালটাকে চুরি করি। একদম মানে আপনার প্লাস্টিকের বস্তা আছে, বস্তার ভিতরে ঢুকাই ফেলি, কারণ আমি জানি বিড়ালকে কীভাবে ধরতে হয় এবং বিড়ালকে কীভাবে পোষ মানাতে হয় এইটা আমি জানি। আমার কথা হচ্ছে আমার বিড়ালটা তো মরেই গেল, কিন্তু আমার বিড়ালের বাচ্চাগুলো তো আছে, ওই বাচ্চাগুলো আমার বিড়ালের বাচ্চাই, মানে ওটা আমার বিড়ালের বাচ্চা, ওটা মনে করি আমি তখন এগুলোকে চুরি করলাম। এবং চুরি করে যখন নিয়ে আসলাম বস্তার ভিতরে ঢুকে বস্তার মুখ মানে বন্ধ করে দিলাম, বেঁধে দিলাম। পরে ভাবতেছি বিড়াল নিয়ে তো আর আমি আমার বাড়িতে থাকতে পারবো না, কারণ আমার বাড়িতে থাকলেই সবাই মিলে যাবে বা বিড়াল দেখবে, নিয়ে আসবে, আরও অনেক সিন ক্রিয়েট করবে। বেটার হয়ে গেছে আমি বিড়ালগুলো নিয়ে আমার নানা বাড়িতে চলে যাই। সেই রাতের অন্ধকারে আইল দিয়ে মানে জমির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার নানু বাড়িতে চলে গেলাম এবং নানু বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে আমি বিড়ালের মুখগুলো ছাড়লাম, বিড়ালটা ওইখানে পালতেছে। আর এদিক দিয়ে তো মজুমদার বাড়ির পোলাপাই নিয়ে মানে পাগল করে ফেলতেছে, মানে আমাদের বাড়িতে আসতেছে, পাগলামি করতেছে, এটা ওইটা অনেক কিছু। তো আমি প্রায় 8-9 দিনের মতো এই বিড়ালগুলারে আমার বাড়িতে মানে আমার বাসায় নানু বাড়িতে রেখে দিয়ে আসছি। তা এদিক দিয়ে আমি ভাবলাম যে 2 দিন বাড়ি থেকে ঘুরে আসি, মানে বাড়ির পরিস্থিতি বুঝি। বাট আমি যেখান থেকে বিড়াল চুরি করছি এটা কিন্তু মজুমদার বাড়ির পোলাপাইনও জানে নাই, কেউ জানে নাই। তো সেখান থেকে আমি তখন কী গেলাম, আমাদের বাড়িতে আসি। আমাদের বাড়িতে আসার পরে একদিন মাঠের মধ্যে আমি বসে আছি, ওই মজুমদার বাড়ির ওই দিকেই বসে আছি। দেখি তারা আমার বিড়ালটা তো মেরে ফেলছে এবং তাদের বিড়ালের চিন্তাভাবনা তারা কীরকম করে। অ্যান্ড ওরকম করতে করতে একটা মেয়ে যার বয়স হয়তো খুব বড় হলে 16 থেকে 17 বছর হবে, ও তখন মেয়েও 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 করে কান্না করতে করতেছে আর হাঁটতেছে, মানে বনের দিকে এদিকে ওইদিকে হাঁটতেছে। তা হাঁটতেছে দেখে আমি তো মেয়েটারে দেখলাম, মেয়েটারে চিনি না, বাট অনেক ফর্সা, অনেক সুন্দর, অতটা লম্বা না, একটু খাটো করে, বাট স্বাস্থ্য আছে ভালো, দেখতে অনেক কিউট। পরে আমি অন্য পোলাপাইনদেরকে জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা কে? পরে বলা ভাইয়া ওর নাম তো পরি, ওর বিড়ালে তো হারাই গেছে। আমি বললাম যে এই মেয়েটার নাম পরি? মানে হ্যাঁ। পরে আমি ডাক দিলাম যে একটু এদিকে আসবেন। পরে আসছে, আমরা বলতেছে কে আপনি? আমি বললাম যে আমাকে আপনি চিনবেন, আমার নাম আসাদ, আপনার সাথে আমার বিড়ালটা এরকম সম্পর্ক হয়েছিল, তাহলে আমার বিড়ালটাকে আপনার ফ্যামিলি মানুষ মাইরে ফেলছে। পরে আমাকে বলতেছে ও আচ্ছা আপনার বিড়াল ছিল? আমি বললাম হ্যাঁ আমার বিড়াল ছিল। তো মেয়েটা বলতেছে যে সরি, আপনি আমার মাফ করে দেন, আমি আসলে আপনার কাছে অনেক দুঃখিত, আমি আসলে অনেক বেশি দুঃখিত, আপনি আমাকে মাফ করে দেন। আমি তখন বললাম কেন আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? দেন আমাকে বলতেছে যে আসলে বিড়াল হারানোর শোক এটা যে এতটা মারাত্মক আমি না বুঝতে পারি নাই, অ্যান্ড যদি বুঝতে পারতাম তাহলে আপনি বিড়ালটাকে মারার অনুমতি আমি দিতাম না। আমি আমার ভাইদেরকে বলছি যাতে বিড়ালটা মেরে ফেলে। তো এটা আমি কিন্তু সবাইকে বলছি, আমার কারণেই কিন্তু বিড়ালটাকে মেরে ফেলা হয়েছে। তো যাই হোক, আমি আসলে অনেক মানে আপনার কাছে অনেক ঋণী, আপনি প্লিজ কিছু মনে করেন না। এখন আমার বিড়ালটাকে হারাই আমি বুঝতেছি যে মানে পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা কেমন, এবং সেটা যদি হারিয়ে ফেলে বা মরে যায় তাহলে ভিতরে কতটা কষ্ট লাগে। এরকম করে আমার সাথে কথা বলতেছে। যাই হোক, আমি ওর সাথে কথাবার্তা বলে ওরে বুঝাই যে ঠিক আছে, আমারও কোনো অভিযোগ নাই বা আপনার কোনো মনে কোনো কষ্ট বা ক্ষোভ এগুলো কিছু রাখেন না, এমন করে কথাবার্তা বলতেছি। বাট সে এরপর থেকে প্রতিদিনই বিড়ালটা খোঁজে। আমি প্রায় 3 দিনের মতো আমার বাড়িতে ছিলাম, প্রত্যেক দিনও বিড়ালটা খুঁজতেছে। তাদের ওইদিকে গেলে আরও অনেকগুলো মেয়ে ছেলে নিয়ে, ছোটো ছোটো ছেলে মেয়েগুলো নিয়ে মানে বনে জঙ্গলে ওইখানে বিড়ালটা খোঁজে।
তা যখন খুঁজতেছে আমার ভিতর তখন প্রচুর মায়া লাগে গেল আর কি, মানে বিশেষ করে এই পরি মেয়েটার উপর একটা মায়া জমে গেল যে বিড়ালটা এরকম এরকম। তখন আমি এই মেয়েটাকে বললাম যে এটা আমি মানে দুষ্টুমি করে তাকে বলছে, কারণ আমি তো আর তাকে বিড়ালটা ডিরেক্টলি এনে দিতে পারবো না, কারণ বিড়ালটা তো ডিরেক্টলি এনে দিলে ও আমার উপর রাগ করবে বা আমি চুরি করছি এটা খারাপ ভাববে। দেন আমি তখন তারে বললাম যে শোনো, আমার কাছে একটা হুজুর আছে এবং ওই হুজুর হারিয়ে ফেলা পশু প্রাণীকে এনে দিতে পারে, লাইক তোমার গরু ছাগল বা এটা ওইটা হারাই গেছে, তা উনি চালান দিয়ে এনে দিবে, কিন্তু তাবিজ দিতে হবে। তা তুমি যদি বলো যে এরকম করে, দেন আমি তাবিজ এনে দিব, তোমার বিড়ালটা চলে আসবে। এই কথা পর আমাকে বলে তাবিজ আনতে কত লাগবে? আমি বললাম যে এটা বেশি টাকা লাগে না, 101 টাকা লাগে। তা 101 টাকা দিয়ে তাবিজটা আনবো, বাট এই তাবিজটা তোমাকে পড়তে হবে হাতের মধ্যে। মানে আমার চিন্তা ভাবনাটা ছিল এরকম যে 101 টাকা দিয়ে তাবিজটা আনবো, এনে ওকে পরাবো, এবং পরানোর পরে আমি তখন আমার নানু বাড়ি থেকে বিড়ালটা এনে ওর বাড়ির ওদিকে ছেড়ে দেবো, তাহলে এই বিড়াল চলে যাবো, বিড়াল পেয়ে যাবে। এটা ছিল আমার মাথায়, এই মাথায় রেখে আমি তখন তার এটা বললাম। ও আমাকে বলে এরকমভাবে পাওয়া যায়? আমি বললাম হ্যাঁ পাওয়া যায়, বিড়াল অনেক সময় জিন ভূতেরা নিয়ে যায়, জিন পরীরা নিয়ে যায়, তো এরকম করে যদি তুমি তাবিজটা পড়ো তাহলে তোমার বিড়ালটা তোমার কাছে চলে আসবে। ও তখন আমার কথা খুব বিশ্বাস করে। এই জিনিসটা আমি তখনই বুঝতে পারলাম যে মাল হারায় যার, ইমান হারায় তার। মানে ওর যে বিড়ালটা হারাই গেছে, ওকে ওই সময় যে যখন যেটা বলে ও সেটাই বিশ্বাস করে, যে না আমি বলতেছি এটা এরকম, ওইটা আমার কথাই বিশ্বাস করে। দেন আমাকে বলতেছে তাহলে ঠিক আছে আমার জন্য তাবিজ টেনে দাও, আমি তোমার আরও বেশি টাকা দিব। আমি আচ্ছা ঠিক আছে আমি তাবিজ আনবো। তো এই কথা বলে বললাম যে আমি কালকে না কালকের পরের দিন তাবিজ নিয়ে আসবো। এরপর দিন আমি আমার নানু বাড়িতে গেছি। তো নানু বাড়িতে তো আমার যেরকম আমার নিজের বাড়িতে আমার বন্ধুবান্ধব আছে, আমার নানু বাড়িতে আমার অনেক বন্ধুবান্ধব, অনেকের সাথে চলাফেরা করি। তা ওইখানে একটা ছেলেকে আমি তখন বললাম যে এই ঘটনা, ওর সাথে মজা করলাম এবং বললাম যে মেয়েটা দেখতে এত সুন্দর যে যে কোনো ছেলে দেখলে ওর জন্য পাগল হয়ে যাবে। অ্যান্ড ওই সময় ছেলেটা আমাকে বলতেছে যে তুই তারে মিথ্যা মিথ্যা তাবিজ না দিয়ে সত্য সত্য তাবিজ দিয়েছে। আমি তখন বললাম সত্য সত্য তাবিজ মানে? ও আমাকে বলে হ্যাঁ, আমাদের এখানে একটা বড় ফকির আছে এবং ওই ফকিরটা এতটাই মানে যে ধর তোর যদি কোনো মেয়ের পছন্দ হয়, মেয়ের তুই প্রপোজাল দিলি, প্রস্তাব দিলি, মেয়ে রাজি হলো না, তাহলে হুজুরের কাছ থেকে যদি তুই তাবিজটা নিয়ে মেয়েটাকে পড়াই দেস, তাহলে দেখবি মেয়ে তোর জন্য দেওয়ানা হয়ে যাবে, মানে তোকেও পাগলের মতো খুঁজবে, তোকে ভালোবাসবে। আমি বললাম তুই বলিস কি, এরকম হয় নাকি? ও বলে হ্যাঁ এরকমই হয়, এখন তুই যদি বলিস আমি হুজুরের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিক করে দিব। আমি বললাম তাহলে বন্ধু প্লিজ, আমি তাহলে এই মেয়েটার জন্য সত্যি সত্যি তাবিজ করবো, তুই আমার কাছে হুজুরের কাছে নিয়ে চল। এবার হুজুরের কাছে গেলাম, যাইলাম পরে হুজুর আমারে বলে যে 520 টাকা দিতে হবে এবং ওই তাবিজ মেয়ে যদি পড়ে তাহলে 21 দিনের মাথায় মেয়ে আমার জন্য দেওয়ানা হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে হুজুরের কাছ থেকে সত্যি সত্যি তাবিজ জানলাম, মেয়ে যাতে আমাকে ভালোবাসে বা আমার প্রেমে পড়ে এই জন্য। এবং আমি আমার নানু বাড়ি থেকে, আমাদের নিজের বাড়ি থেকে, নানু বাড়ি থেকে আমি তখন আমাদের বিড়াল ছানাগুলো নিলাম, নিয়ে ওরে আমি নিজের হাতে ওর হাতের মধ্যে তাবিজটা পড়াই দিলাম। এই তাবিজটা কিন্তু আমি নিছি শুধুমাত্র আমাকে যাতে ও ভালোবাসে এই জন্য। তাবিজ যেদিনটা তোকে পড়াই দিছি, ওই সন্ধ্যা রাতে পড়াই দিছি, এরপরের দিন সকালবেলায় ভোরে ভোরে ফজরের নামাজ পড়ে আমি তখন তাদের বাড়ির আঙিনাতে গিয়ে বিড়ালটা ছেড়ে দিছি। এবং আমি তাকে বলে দিলাম যে হুজুর যে এই কেরামতি করে তোমাকে বিড়াল এনে দিবে, এটা কিন্তু তুমি কাউকে বলতে পারবা না। ও আমাকে বল আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না। দেন আমি তখন বিড়ালের ছানাগুলো ওইখানে এনে ছেড়ে দিলাম, বিড়াল ছানাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। এন ওই মেয়ে তখন সকালবেলাটা বিড়াল পাইয়া সে তো এত খুশি, পুরো গ্রামেও মিষ্টি বিতরণ করছে, মানে গ্রামের যত মানুষ আছে সবার বাড়িতে বাড়িতেও মিষ্টি দিছে, আমাদের বাড়িতেও মিষ্টি দিছে। এবং এরপর থেকে মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এটাকে আসলে তাবিজের পাওয়ার নাকি আমি তাকে বিড়াল খুঁজে এনে দেওয়ার পাওয়ার, আমি আসলে বুঝতে পারতেছি না। ও আমাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, মানে আমাকে ছাড়া কিছুই বোঝে না। ধরেন ওদের বাড়িতে একটা মুরগি জবাই হয়েছে, তো অন্তত 2 টুকরা হলেও বক্সে করে আমার বাড়িতে এনে আমাকে দিয়ে যাবে, মানে এতভাবে আমাকে পছন্দ করে। আমি যখন যেটা বলি আমার সব কথাই শুনে, মোটামুটি আমার তখন তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এবং ওই বিড়ালের থেকে শুরু করে এরপরে বিড়াল আমি আমাদের বাড়িতে আইনেও কয়েকদিন রাখি, পালন করি, যেহেতু আমি বিড়াল পালন খুব ভালো করতে পারি। দেখা যায় ওর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে 3 দিন 4 দিনের জন্য, তখন বিড়ালটিগুলোকে আমাদের বাড়িতে দেওয়া যায়, যে আসাদ তুমি বিড়ালগুলো পাইলো আমার বাড়িতে দিয়ে যায়। আমি তখন বিড়াল পালি, ও অন্য কোথাও ঘুরতে যায় বা ও কোথাও স্কুলে বা কলেজে পার্টি থাকলে বা ও রিলেটিভদের বাসায় গেলে ও তখন যায়। এরকম করেই দুজনের মাঝে আস্তে আস্তে করে এক ধরনের একটা প্রেম ভালোবাসার সৃষ্টি হয়। এবং ভালোবাসার সৃষ্টি ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। এবং একটা পলক করে না দেখলে আমার ভাল লাগে না, এবং ও আমাকে না দেখলে শান্তিতে থাকতে পারে না। দুজনের মাঝে একটা গভীর প্রেমের সৃষ্টি হয়। অনেকেই মনে করে এটা সম্ভবত বিড়ালের জন্য ও আমাকে পছন্দ করে, কারণ আমার বাসায়ও বিড়াল দিয়ে যায়, আবার আমি ওর বাসায় দিয়ে আসি, বিড়ালের খাবার আমিও দেই ও দেই। সে জায়গা থেকে মনে হয় আমাদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক। কিন্তু এটা যে একজন আরেকজনের প্রতি প্রেমের সম্পর্ক, একজন আরেকজনের প্রতি ভালোবাসার সম্পর্ক, এটা কিন্তু সবাই বুঝতে পারে না বা এটা কিন্তু সবাই বুঝে নেয়। এরকম করে অনেক বছর আমাদের সাথে সম্পর্ক থাকে। এবং একটা পর্যায়ে আমার যেই বড় বিড়ালটা থাকে, মানে ওর যে বড় বিড়ালটা থেকে বিড়ালের মাটা,
ওইটা ওই সময় মারা যায়। এবং বিড়ালের মাটা মারা যাওয়াতে ও খুব কষ্ট পায়, আমিও খুব কষ্ট পাই। তখন কিন্তু ছোটো যে 2টা বিড়াল ছিল, ওই বিড়ালগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। তা 2টা বিড়াল বড় হয়ে যাওয়ার পরে ও আমাকে একটা বিড়াল দিয়ে দিছে, ও আরেকটা বিড়াল রাখছে বিড়ালের মাটা মারা যাওয়ার পরে। তা আমার বিড়ালটাকে আমি পুষতেছি, ওর বিড়ালটাকে ও পুষতেছে। এরকম করে করে আমরা মাঝে মাঝে মাঠের মধ্যে যাই, 2টা বিড়াল ছেড়ে দিয়ে ওগুলো খেলা করে এবং দুজনে অনেক দুষ্টামি করি, অনেক প্রেম, অনেক ভালোবাসা দুজনের মাঝে জন্মে যায়। তা ও তখন যথেষ্ট অ্যাডাল্ট হয়ে যায়, একেবারে দেখতে শুনতে মানে বিয়েরও বয়স হয়ে যায়, এরকম একটা বয়সে। তো আমি ওকে বলি যে দেখো পড়ি, তোমার তো পারিবারিক অবস্থা অনেক ভালো, তোমরা দেওয়ান বাড়ি, এত বড় বাড়ি তোমাদের, এবং এইখানে তো আসলে মানে আমার কাছে তো মজুমদার বাড়ি, এত বড় বাড়ি। তা আমার তো মনে হয় না যে তোমার কাছে আমাকে বিয়ে দিবে, যে তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি। আমরা কিন্তু আবার ওই বিড়ালের বিয়েও দিয়েছি, এটা বলতে ভুলে গেছিলাম। এই 2টা বিড়ালের ভাই বোন ছিল, তারা মানে ভাই বোন ছিল, তারপর আমরা ওগুলোর বিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে তারপর আমরা একসাথে রাখছি। এগুলো অনেক মজার, অনেক কাহিনী আছে, ওইদিকে না যাই, কারণ মূল টপিকস আমি যাই। তো এমন করতে করতে দেখা গেল যে ওরে আমি সবসময় দুঃখ করে বলি যে আমি কিভাবে তোমাকে পাবো, তোমার পরিবার তো তোমাকে আমার কাছে বিয়ে দেবে না। ও আমাকে সবসময় বলে যে তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু একটা করো, এবং তুমি যদি নিজে কিছু একটা করতে পারো তাহলে আমার পরিবার অবশ্যই রাজি হবে। এবং আমার বাবা যথেষ্ট ভালো মানুষ, আমার আব্বার মাঝে উঁচু নিচু এসব বলতে কিছুই নেই। আমি বাবাকে যদি বুঝিয়ে বলি যে আমি আসাদকে পছন্দ করি, আমার বাবা মা রাজি হবে, তুমি টেনশন করো না, এগুলো বলেও আমাকে বোঝাচ্ছে। বাট আমিও তাকে বলতেছি যে ফাইন, ঠিক আছে, দেখা যাক আল্লাহ তাআলা কী করে। এমন করে দুজনের মাঝে আস্তে 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 করে মোটামুটি একটু গভীর প্রেমের সম্পর্কে আমরা দুজনে জড়িয়ে পড়ি। মোটামুটি ভালো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। ও আমাকে সব কিছু শেয়ার করে, আমি ওকে সব কিছু শেয়ার করি। এমন করে যেতে যেতে আমাদের এলাকার ভিতরে এই খবরগুলো আস্তে আস্তে করে জানাজানি হয়ে গেছে। মানে গ্রামে প্রেম করলে যেরকম জানাজানি হয়ে যায় না, এরকম বিষয়গুলো জানাজানি হয়ে গেছে। অনেকের কানে খবরগুলো চলে গেছে যে আমার পরীর সাথে একটা সম্পর্ক আছে, পরী আমার সাথে দেখা করে, আমার সাথে থাকে, আমরা ঘুরতে যাই, ফিরতে যাই। এই বিষয়গুলো তখন জানাজানি হয়ে গেছে। এবং জানাজানি হয়ে যাওয়ার এক পর্যায় থেকে আমি আর পরীর সাথে দেখা করতে পারি না। আর মজুমদার বাড়ি এমন একটা বাড়ি ছিল যে ওই বাড়িতে চাইলেই ঢোকা যায় না, এবং ওই বাড়িতে চাইলেই কারোর সাথে কথা বলা যায় না। ওই বাড়ির মানে ওরা অত ইগো দেখাইতো আর কি, অনেক বেশি ইগো ছিল তাদের। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে পরী আর আমার সাথে দেখা করতে আসে না, আমার সাথে কথা বলতে আসে না। আমার ভিতরেও তখন খুব কষ্ট হয়, অনেক কষ্ট কাজ করে, কিরে ওরে আমি পাই না, ওর আগের মতো আমার সাথে দেখা করতে আসে না। মানে আমি তো বরাবরের মতো একটা বেকার ছেলে ছিলাম, বাড়িতে বসে বসে খাইতাম। এবং আমার যে বড় 2টা ভাই ছিল তারা দুজনেই কিন্তু বিয়ে করে ফেলছে, এবং আমার যে ছোটো বোনটা ছিল ওইটাকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু আমার বিয়ের বয়স হয়ে গেছে, বাট আমি কোনো কাজকাম করি না, এই জন্য আমার বিয়ের শাদী হয় না, বা আমার বিয়ের শাদী নিয়ে আব্বা আম্মা তেমন একটা চিন্তাও করে না। এমন করতে করতে ঠিকই হঠাৎ করে পরীর এক জায়গা থেকে একটা বিয়ের প্রস্তাব আসলো আমাদের এলাকাতেই, মোটামুটি একটু দূরের এলাকা, ওইখান থেকে ওর একটা বিয়ের প্রস্তাব আসলো। বাট ছেলেটা দেখতে শুনতে অনেক ভালো, ছেলে বিদেশে থাকে, আর পরীকে ওইখানে বিয়ে দেবে এরকম করে কথাবার্তা চলতেছে। এবং ওরা মেয়ে দেখতে আসছে, মেয়ে পছন্দ হয়েছে। এখন পরী আমার কাছে কান্নাকাটি করতেছে যে আসাদ এখন আমি কি করব, আমি তো বুঝতে পারতেছি না যে এই ঘটনা কি করা যায়, আমার যদি ওইখানে বিয়ে হয় আমি কিন্তু মরে যাব। এটা ওইটা বলবো, তখন অনেক কান্নাকাটি করে। আমি তখন বললাম যে তুমি টেনশন করো না, আমি তো আছি, আমি এটার একটা ভালো ব্যবস্থা করব, আমি দেখি কি করা যায়। এমন করে আমি তখন আমার বাড়ির পোলাপাইন যে 2-1 আছে ওদের সাথে আলোচনা করি যে কী করা যায়। সবাই আমার তখন একটা বুদ্ধি দেয় যে তুই পরীর কাছ থেকে ওই ছেলের ঠিকানাটা নে, যে ছেলের বাড়িটা কোথায়, যে ছেলের সাথে পরীর বিয়ে ঠিক হয়েছে, এবং ওই গ্রামের ঠিকানা নেওয়ার পরে তুই ওই গ্রামে যা, ডিরেক্টলি গিয়ে ছেলের সাথে কথাবার্তা বল, অথবা ছেলের ফ্যামিলিকে তুই বল যে মেয়ের সাথে তোর সম্পর্ক আছে, মেয়েকে তুই ভালোবাসিস, অথবা মেয়ের নামে একটা বদনাম বলে আয়, তাইলেই হচ্ছে গিয়ে বিয়েটা ভেঙে যাবে। এবং ওই সময় কিন্তু বেশিরভাগ বিয়েগুলো এভাবে ভাঙা হতো, মানে খোঁজ করা হতো, মানে ছেলে সম্বন্ধে বা মেয়ের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বললে বিয়েগুলো ভেঙে যাইতো। তো আমাকে তখন বলা হলো যে তুই এরকম করে বলে দেখবি বিয়েটা ভেঙে যাবে। আমিও ঠিক একইভাবে আমাদের এলাকার ওই ছেলেটার কথা শুনে 2 দিন পরে পরীর ওই মানে হবু হাজব্যান্ডের বাড়িতে আমি তখন যাই। আমি তখন সাইকেল দিয়ে যাই, সাইকেলে প্যাডেল চালিয়ে যাই। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে প্রায় বিকাল 3টা থেকে 3:30টার মতো বাজে, আমি বাড়ির মধ্যে ঢুকলে পরে আমি তখন এই ছেলের দুলাভাইকে পাই, মানে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে পরীর সাথে, ওই ছেলের দুলাভাইকে পাই। দুলাভাইকে পাওয়ার পরে আমি দুলাভাইয়ের সাথে এই কথায় ওই কথায়, তিনি আমাকে জিজ্ঞেস করে যে তোমাদের বাড়ি কোথায়। আমি তখন আমাদের গ্রামের নাম বললাম যে অমুক গ্রামে। বলে আমার শালার তো অমুক গ্রামে বিয়ে হয়েছে। পরে আমি এই দুলাভাইয়ের কাছে আমার মানে আমার সাথে এই মেয়ের প্রেম আছে এটা বলি নাই, বলছি ওই মেয়ে তো খুব খারাপ, আমাদের এলাকার 2টা ছেলের সাথেও প্রেম করে, এবং ও একবার প্রেগনেন্টও হয়েছিল, ওর পেটের বাচ্চা নষ্ট করে ফেলছে, এরকম বলে মানে যতটুকু খারাপভাবে বলা যায় আর কি, ঠিক ততটুকু খারাপ করে আমি তখন ওই ছেলের দুলাভাইয়ের কাছে পরীর সম্বন্ধে বলতেছিলাম। তা দুলাভাই আমার কথাগুলো প্রথম দিকে খুব ভালো করেই নিল, তেমন কিছু বললো না, এবং লাস্টের দিকে উনি তখন হঠাৎ করে আমার হাত খপ করে ধরে ফেলল।
হাত ধরে আমাকে বলতেছে, তোমার এত বড় সাহস হলো কী করে যে তুমি একটা মেয়ে সম্বন্ধে সেরকম কথাবার্তা বলছো, তুমি এগুলোর সত্যতা প্রমাণ দিয়ে যেতে হবে। আমি তখন বললাম যে দুলাভাই, আমি আপনাদের ভালোর জন্য আসছি, কারণ এরকম একটা মেয়েকে যদি আপনার শালা বিয়ে করে আপনাদের গোটা পরিবারটা নষ্ট হয়ে যাবে এবং পরিবারের মাঝে একটা প্রবলেম দেখা দিবে। আমি শুধু আপনাদেরকে ভালো করার জন্য, আপনাদেরকে ঠিক করার জন্য এই কথাগুলো বলতে আসছি, বাট আপনি দেখি উল্টা আমাকে অ্যাটাক করে বসছেন। উনি আমাকে বলে যে না, এগুলোর প্রমাণ তোকে দিয়ে যাইতে হবে, নাহলে তুই এরকম কথা কেন বললি। এই বলে আমাকে তখন ওইখানে তারা বেঁধে ফেলে, মানে সন্ধ্যার দিকেই, মানে আসর নামাজের পর আমাকে ওইখানে তারা তাদের উঠান ছিল, উঠানের মধ্যে নিয়ে বাঁধে এবং বাঁধার পরে আমাকে তখন আমার ফ্যামিলিতে খবর দেয়, ফ্যামিলিতে বলতে পুরীর ফ্যামিলিতে খবর দেয়। এবং তখন মজুমদার বাড়ির লোকজন যায়, গিয়ে তো দেখে যে আমি ওখানে বাঁধা আছি এবং ওর দুলাভাই তখন যে স্টেটমেন্ট দেয়, তিনি বলে যে এমন করে আমাকে এই কথাগুলো বলা হয়েছে যে আপনাদের মেয়ে সম্বন্ধে। মানে ওই সময় যে আমাকে কী পরিমাণের মারে আর কী পরিমাণের মায়ের আমাকে সেখানে দেয় আমি বলে বোঝাতে পারবো না। এবং এত পরিমাণের আমাকে মারে, আমার মায়ের খবর যখন আমার ফ্যামিলির মানুষরা জানতে পারে, আমার বড় ভাই তখন ডিরেক্টলি থানাতে গিয়ে মামলা করে দেয়, মজুমদার বাড়ির নামে মামলা করে দেয় এবং যেই বাড়িতে আমাকে মারছে সেই বাড়ির নামে মামলা দেয়। এবং মামলা দায়ের করানোর পরে পুলিশ আসতে শুরু হয়েছে এই বাড়িতে ওই বাড়িতে, এবং এই নিয়ে তখন পরীর বিয়েটা ভেঙে যায়। এবং পরীর বিয়েটা ভেঙে যাওয়ার পরে পারিবারিকভাবে আমার উপরে তখন প্রচুর পরিমাণে প্রেশার আসলো। মজুমদার বাড়ির লোকজন আমাদের বাড়িতে যাচ্ছে, আমাদের ঘরদোর ভাঙাভাঙি করতেছে, আমার ভাইয়েরা মজুমদার বাড়ির কোনো মানুষকে পাইলে তাদেরকে মারতেছে, ধরতেছে। মানে দুইটা পরিবারের মাঝে তখন তুমুল পরিমাণের ঝগড়াঝাঁটি, অনেক প্রবলেম দেখা দিছে। একবার যে আমার মা তখন আমাকে আমাদের বাড়ি থেকে আমার নানু বাড়িতে পাঠিয়ে দিছে। আমি তখন পুনরায় আবারও আগে যেরকম নানু বাড়িতে ছিলাম একইভাবে আমি তখন আবারও গিয়ে নানু বাড়িতে থাকতে শুরু করি। নানু বাড়িতে থাকতেছি আর নিজের বাড়ির কথাও মুখ থেকে বের করি না, নিজের বাড়িতে আসারও কোনো পরিকল্পনাই, ওইখানেই পড়ে আসি। আর এলাকার কারোর সাথে আমার দেখাও হয় না, কথাও হয় না, প্রায় 1.5 মাসের মতো কেটেছে, আমার পরীর সাথে কোনো যোগাযোগ নাই। এই 1.5 মাসে আমি প্রচুর পরিমাণে শুকিয়ে যাই, খাওয়া দাওয়া করতেছি না, ঘুমাচ্ছি না এবং মানসিকভাবে খুব কষ্টে পড়ে যায় যে পরীর আমার কাছ থেকে চলে যাবে বা পরীর কী হয়েছে না হয়েছে, পরীর সাথে যোগাযোগ করতে পারি না, সব কিছু মিলিয়ে খুব কষ্টের মধ্যে পড়ে যায়। এবং 1.5 মাস পরে আমি কোনোভাবেই পরীর সাথে যোগাযোগ যে করবো তাই কোনো সুযোগই পাই না যে ওদের এখানে আসবো বা লোক দিয়ে খোঁজখবর করবো। শুধু একটা জিনিস আমি শুনতে পাইছিলাম এই 1.5 মাসে, যে পরী বাড়িতে নাই, এবং বাড়িতে নেই কোথা আছে সেটাও জানি না। 1.5 মাস পরে সব কিছু যখন নিয়ন্ত্রণে আসলো, সব কিছু ঠিকঠাক হলো, আমি তখন বাড়িতে আসলাম। এবং বাড়িতে আসার পরে মজুমদার বাড়ির কিছু মহিলার মাধ্যমে আমি তখন একটা নিউজ পাইলাম যে পরীকে নাকি তার খালাম্মার বাড়িতে নিয়ে ঢাকাতে বিয়ে দিয়ে দিছে। খালাম্মার বাড়িতে নিয়ে গেছে এবং ওর খালাম্মার বাড়িতে নিয়ে ওকে ঢাকাতে বিয়ে দিয়ে দিছে, ও শ্বশুর বাড়িতে আছে। মানে এই নিউজটা শোনার পরে আমার কাছে মনের জন্য পুরো পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে গেছে। আমি এত পরিমাণের কষ্ট পাইছি, এত যে কষ্ট পাইছি যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। মানে প্রচুর পরিমাণের কান্নাকাটি করলাম যে এটি কীভাবে সম্ভব, আমার সাথে ওরা এই কাজটা কেন করলো। তখন আমি মানে আমার ভাইয়েরা ছিল, বড় ভাইয়েরা সবাই আমাকে অনেক ভালোবাসতো, আমার বড় ভাইয়েরা, ভাবি, আমার ছোটো বোন জামাই, ছোটো বোন, বাবা মা প্রত্যেকে আমাকে অনেক ভালোবাসতো। আমি প্রচুর পরিমাণের বেপরোয়া একটা ছেলে ছিলাম, বাসার মধ্যে দুষ্টামি, ফাইজলামি, শয়তানি সব কিছু আমি করতাম, কাউকে মানতাম না, কাউকে মূল্যায়ন করতাম না, কাউকে দাম দিতাম না, সবার সাথে খারাপ ব্যবহার করতাম। এই জন্য সবাই মোটামুটি এত কিছু করার পরেও পরিবারের মানুষগুলো আমাকে অনেক ভালোবাসতো, সবাই অত্যন্ত ভালোবাসতো। তখন আব্বাও কান্নাকাটি করে, আম্মাও কান্নাকাটি করে। আমি তখন মানসিকভাবে এতটাই ভেঙে পড়ছিলাম যে আমার দিকে তাকালে নর্মালি যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে, যে এমন একটা ছেলের অবস্থা হয়ে গেছে আর পরীর সাথে আমার কোনো যোগাযোগ নাই, মানে কোনো কন্ট্রাক্ট নাই। ও যে কোথায় গেল, কোন জায়গায় গেল, ওকে কোথায় লুকিয়ে রাখছে বা কোথায় বিয়ে দিছে, এর কোনো কিছুই আমি তখন বুঝতে পারলাম না বা কিছুই জানতে পারলাম না। পারিবারিকভাবে তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। আমার আব্বা বলতেছে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, ওকে বিয়ে করাই দিলে বউর প্রতি ওর মায়া আসবে, টান আসবে, ভালোবাসা আসবে এবং একটা পর্যায়ে ওই সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবে, ওকে বিয়ে করাই দিব। এবং তখন আমাকে বিয়ে করানোর জন্য খুব প্রেশার দিচ্ছিল যে বিয়ে করাই দিবে। তখন আমি বললাম যে আসলে মানে আমি বিয়ে করব না বা আমি বিয়ে না করার জন্যই চেষ্টা করতেছি, কিন্তু পারিবারিকভাবে সবাই তখন খুব চাপ দিতেছে যে না তোমাকে বিয়ে করতেই হবে এবং বিয়ে করা ছাড়া এইভাবে থাকতে পারবে না, বিয়ে করতেই হবে। অ্যান্ড সবার প্রেশারে পড়ে আমি তখন বাধ্য হয়ে আমি নাহিদা নামের একটা মেয়েকে তখন বিয়ে করি এবং বিয়ে করার পরেও একইভাবে আমার বউয়ের সাথে আমার ভালো সম্পর্ক যাচ্ছে না। বাসর ঘর থেকে শুরু করে প্রায় 1.5 মাস পর্যন্ত আমি ওই মেয়েটার সাথে থাকি। আমাদের মাঝে কোনো দিন স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয় না, আমি ওর শরীরে স্পর্শ করি না। এমন করতে করতে পারিবারিকভাবে অনেক সমস্যা দেখা দেয় এবং বড় ভাইদের কাছে আমার যে শ্বশুর আছে, আমার শ্বশুরই বিচার দেয় যে আমার মেয়েটার জীবন আপনারা এরকম করে নষ্ট করলেন, একটা ছেলে কাছে বিয়ে দিলেন, এই সমস্যা। পরে বাবা মার সিদ্ধান্ত নিয়ে যে আমাকে বিদেশ পাঠাই দিবে, বলে যে বিদেশ পাঠাই দিলে হয়তো ওর বউর প্রতি টান আসবে বা সংসারিক প্রতি টান আসবে, কাজকাম করবে।
তা বিদেশ পাঠিয়ে দিবে। অ্যান্ড আমি তখন পর্যন্ত কিন্তু পরির সাথে যোগাযোগ করার জন্য অনেক ট্রাই করতেছি যে ওকে আসলে কোথায় বিয়ে দিছে, কোন জায়গায় বিয়ে দিছে, আমি প্রয়োজন ওর শ্বশুরবাড়িতে যাব, ওর সাথে কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব। কিন্তু ইস্যু আসলে আর কোনো কিছুই হয় না, কারণ ওরে কোথায় বিয়ে দিছে, কোন জায়গায় বিয়ে দিছে, ওই সমস্ত কোনো কিছুর ঠিকানাই কিন্তু আমি জানি না। তো না জানার কারণে ওর সাথে আমার আর কোনো রকমের কন্ট্রাক্ট নাই। পরিবার থেকে তখন সমস্ত রকমের আমার পাসপোর্ট করা হলো এবং পাসপোর্টের পর আমার ভিসার জন্য প্রসেস করা হলো। বড় ভাইয়েরা, আব্বা এবং আমার দুলাভাই মিলে তখন টাকা ম্যানেজ করো, তারা সবাই মিলে টাকা ম্যানেজ করে আমাকে তখন কাতারে পাঠিয়ে দেবে। কাতারের একটা ভিসা পাইলো, আমাকে কাতার পাঠিয়ে দিবে। তখনও কিন্তু আমার বউ আমার কাছ থেকে চলে যাওয়ার মতোই অবস্থা, আমার কাছে থাকবে না। তাই সবাই, আমার আব্বা আম্মা, বড় ভাইয়েরা, ভাবিরা সবাই বুঝাইতে আসে যে ও হয়তো এখন এরকম, একটা সময় ঠিক হয়ে যাবে, তুমি থাকো। আর বিদেশ বিরেজে গেলে, বিদেশ বিরেজ করে আসলে মানুষের মন মানসিকতার পরিবর্তন ঘটে, মানুষ চেঞ্জ হয়, তা ও চেঞ্জ হয়ে যাবে। তুমি এরকম করো না, তুমি কষ্ট করে আমাদের সাথে থাকো এবং সব কিছু ঠিক হবে। এরকম করে আমার বউকে তখন আমার পরিবারের মানুষগুলো বোঝাচ্ছিল। অ্যান্ড সব কিছু শেষ হলো আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে আমি তখন কাতারে চলে গেলাম এবং কাতারে চলে যাওয়ার পরে আমি একইভাবে তখন এরকম করে কাজ করি। অ্যান্ড ওই সময় হঠাৎ করে ফেসবুক বের হয়েছিল, নতুন নতুন ফেসবুক। তা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খোলে, ফেসবুক চালায়, ছবি তোলে, ছবি ফেসবুকে আপলোড করে। আমিও তখন সবার মতো করে একটা অ্যাকাউন্ট খুললাম। বাট আমি কাতার একটা কোম্পানিতে ড্রাইভিং বিষয়ে যাই, ওইখানে ড্রাইভিং করি। তা ড্রাইভিং করার পরে ওইখানে ড্রাইভিং করতাম। তো এরকম করতে করতে অনেক দিন পর্যন্ত কেটে গেল। অনেক দিন পর্যন্ত কেটে যাওয়ার পরে মজুমদার বাড়ির একটা ছেলে, ওর নাম হচ্ছে সাইফুদ্দিন সেলিম। এই সেলিম পড়াশোনা করতে হচ্ছে ঢাকাতে। সেলিম কী করলো, একটা পোস্ট ফেসবুকের একটা পোস্টকে ও শেয়ার করছে ওর আইডিতে। এবং যখন শেয়ার করলো ওই আইডিতে, আমি দেখলাম যে আইডিটাও শেয়ার করেছে, ওই আইডিতে ঢোকার পর দেখলাম যে এটা একটা বিড়ালের আইডি। আইডিটার নাম ছিল এরকম, বিড়ালের মা বিড়ালের বাবার ভালোবাসা, বিড়ালের মা বিড়ালের বাবার ভালোবাসা, এরকম করে আইডির ইয়েগুলো ছিল। পরে এই আইডিটা দেখার পরে এবং পুরো বিড়ালের ছবি, অনেক বিড়ালের সাথে বিড়ালের যে আদর করা, ভালোবাসা, গুগলে যে ছবিগুলো পাওয়া যায়, বিশেষ করে ওই ছবিগুলোই। তা এটা পাওয়ার পরে মজুমদার বাড়ির ছেলের সাথে আমার আবার মেসেঞ্জারে মাঝে মাঝে কথা হইতো যে ভাই কেমন আসতো, কোথায় আসতো, এই সেই। তা একদিন আমি ওরা জিজ্ঞেস করলাম যে ভাই, মেসেঞ্জারে জিজ্ঞেস করলাম যে বিড়ালের ভালোবাসা এরকম যে একটা ফেসবুক অ্যাকাউন্ট তুমি শেয়ার করলো তোমার পেজে, এটা এই আইডিটা কার? পরে আমারও বলে না। আমি বললাম ভাই দেখো, কিছু মনে করো না, আমি তো বিয়ে শাদী করছি, আমার বউ আছে, আমার সংসার আছে, বাট আমার কাছে কেন জানি মনে হলো যে আইডিটা পরীর হবে, এই আইডিটা পরীর হবে, আমার তখন মনে হচ্ছিল। দেন আমি ছেলেটাকে বললাম যে ভাই তোমার কাছে অনুরোধ করি, তুমি আমার কাছে একটু সত্যি করে বলো যে আইডিটা কার, মূলত আইডির অনারকে। পরে আমাকে বলে ভাই আপনি তো অনেক ঝামেলা করেন, বাট আপনি যে ঝামেলাগুলো করতেছেন, এই ঝামেলাগুলোর কারণে কিন্তু অনেক প্রবলেম দেখা দিচ্ছে প্রতিটা পরিবারে, সো আপনি এগুলো বন্ধ করেন। আমি বললাম তুমি আমার কাছে বলো ভাই, আই প্রমিস যে আমি কিচ্ছু মনে করবো না, কিচ্ছু বলবো না, তুমি জাস্ট সত্যি করে আমাকে এই কথাটাই বলো যে আইডিটা কার। অ্যান্ড সে তখন আমাকে মেসেঞ্জারের মাধ্যমে বলে যে ভাই আইডিটা হচ্ছে পরীর। তাই আমি বললাম এটা পরীর আইডি? বলে হ্যাঁ। তা পরীর আইডি শোনার পর আমি প্রায় 2 মাসের মতো আইডিটা শুধু দেখতাম, আইডি সামনে যাইতাম, এটা যে পোস্ট করা হয়, বিভিন্ন ধরনের পোস্ট করা হতো, পোস্টগুলো দেখতাম এবং বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা হতো, এগুলো দেখতাম। বাট আমার কোনোদিনও ইচ্ছা হয় নাই যে আমি এই আইডিতে গিয়ে কোনো কিছু বলবো বা এই আইডি সম্বন্ধে কাউকে কোনো কিছু বলবো বা এটা দিয়ে কোনো কিছু করবো, এরকম কোনো ইচ্ছে কিন্তু আমার হয় নাই। এমনি আইডিতে ঢুকলাম, আইডির ভিতরে ঢুকতাম, আইডি দেখাশোনা করতাম, এরকমই করতাম। অ্যান্ড এমন করতে করতে একটা পর্যায়ে একদিন হঠাৎ করে মেসেঞ্জারে আমি ওই আইডিতে প্রায় 2 মাস পরে এটা লিখলাম যে তোমার কি ইচ্ছা করে না মৃত বিড়ালের বাবাকে দেখতে? এটা লিখলাম। লেখার পরে, কারণ আমার আইডিতে তো আমার ছবি আছে, আমার সব কিছু আছে, ও তখন এটা সিন করে একটা কান্নার রিয়েট পাঠাইছে, যে কান্নার যে রিয়েট হয়, কান্নার একটা রিয়েট পাঠাইছে। পাঠানোর পরে এরপরে আবার প্রায় এখানে 3-4 দিন কেটে গেছে, আর কোনো কথাবার্তা নেই। 3-4 দিন পরে আমি পুনরায় আবারও লিখলাম যে পড়ি কেমন আসছো, এটা লিখলাম। ও তখন ওইটা সিন করলো, বাট কোনো রিপ্লাই করলো না। আমি প্রায় 3 থেকে 4 বারের মতো ওকে লিখলাম যে কেমন আসছো। 3-4 বার লেখার পরে ও একটাবার উত্তর দিল যে মৃত বিড়ালের মতো আছি। তা মৃত বিড়ালের মতো আছি আমি তখন বললাম যে তুমি কি আমার সাথে একটু কথা বলতে পারো? লিখলো না। তো না লেখার পরে আমি তখন বারবার তাকে ফোন দিতাম, মেসেঞ্জারে বারবার কল দিতাম। একটা পর্যায়ে তখন আমাকে ব্লক করে দিল, আমার আইডিটা ব্লক করে দিল। আইডিটা ব্লক করে দেওয়ার পরে আমি তখন পুনরায় আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। অ্যান্ড আরেকটা নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওর আইডিটা খুঁজে বের করলাম, করে একইভাবে ওই আইডি থেকেও ওইটা আইডিতে আমি নাম দিলাম যে বিড়ালের বাবা আইডির নামটা দিয়ে আমি সেই আইডি দিয়ে ওকে আবার পুনরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম।
প্রায় মাসখানেক পরে ও আবার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর আমি তখন ওর সাথে কথা বলতেছি, বাট ও আসলে আমাকে কোনোভাবেই রেসপন্স করে না। প্রায় 2টা বৎসরের মতো, 1 দিন 2 দিন না, প্রায় 2 বৎসরের মতো কত হাজার মেসেজ যে আমি ওর মেসেঞ্জারে দিয়েছি তার কোনো হিসাব নাই। এবং কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট যে আমি খুলেছি, জাস্ট অ্যাকাউন্টগুলো খুলতাম, ওরে মেসেজ করতাম, ও ব্লক করে দিত, নতুন করে আবার খুলতাম, আবার মেসেজ করতাম, ব্লক করে দিত। এরকম করে 2টা বৎসরের মতো আমি ওর পিছনে ঘুরেছি, কিন্তু কোনোভাবে আমি ওকে আর পাই নাই। অ্যান্ড এনিওয়ে, যে আমার যে বড় ভাইগুলো আছে, আমার বড় ভাইয়েরা আমার বাবার কাছ থেকে সয় সম্পত্তি, মানে আমার বাবার সম্পত্তিগুলো লিখে নিয়ে চলে গেছে। বড় ভাইয়ের, আমার একদম বড় যে ভাই আছে এবং মেজো ভাই আছে, তারা দুজনেই এই কাজটা করছে। তা ওরকম করতেছে, বড় বাবার কাছ থেকে সম্পত্তি এনেছে। আমি পারিবারিকভাবেও খুব একটা সুখে নাই, পরিবারের মানুষদের সাথেও খুব বেশি একটা কথা বলি না। নিজে কিছু টাকা জমাইছি, ওই টাকাগুলো বড় ভাইয়ের জন্য, বাবার জন্য পাঠিয়ে দিছি। আমার হাতে তেমন কোনো টাকা নেই। 2 বছর পরে হঠাৎ করে আমার ওই কাতারের কোম্পানি সিদ্ধান্ত নিল যে লোক ছাঁটাই করবে, মানে ওদের কোম্পানিতে লোক বেশি হয়ে গেছে, এত লোক রাখবে না, কিছু লোক ছাঁটাই করে দিবে। সেখানে ড্রাইভার, ইঞ্জিনিয়ার থেকে সমস্ত পদ থেকে কিছু লোককে ছাঁটাই করবে। এবং ওই ছাঁটাই লিস্টে তখন আমার নামটাও পড়ে গেল। ছাঁটাই লিস্টে তখন আমার নামটাও পড়লো এবং একইভাবে আমাকে তখন ওই কোম্পানি থেকে ছাঁটাই করে দিবে। এবং আমাকে ক্যান্সেল করে আমাকে তখন বাড়িতে পাঠিয়ে দিল। এবং বাড়িতে আসার পরে তখন পারিবারিকভাবে খুবভাবে অসুস্থের মধ্যে পড়ে গেলাম, যে এত বছর বিদেশে থেকে যত টাকা ইনকাম করলাম সব টাকাই বাবার অ্যাকাউন্টে, ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইলাম। এবং দেশে আসার পর আমি তখন পুরো শূন্য, আমার হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। খুব কষ্টের তখন ফেসবুকে পোস্টগুলো দিতেছি, অনেক কষ্টের পোস্ট দিতেছি, আর ওই সময় কিন্তু আমি আর পরির সাথে কোনো যোগাযোগ করি না। আর বাড়িতে আসার পর আমার যে বউ আছে, ওই বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না। আমার বউও পরকীয়া লিপ্ত হয়ে গেছে, অন্য ছেলের সাথেও পরকীয়া করে, এটা আমি জানি। জানার পরেও আমার বউকে আমি কোনো কিছুই বলি না। বউ শুধুমাত্র আমার নামমাত্র আছে। ও এরকমও হয় যে সন্ধ্যারাতে আমার বাড়ি থেকে চলে যায়, এবং আমার বাপ্পাও এটাতে কোনো কিছু বলে না। যেহেতু বউয়ের সাথে আমি ইচ্ছে করেই মিশি না বা বউয়ের কাছে আমি যাই না, তা বউ তো এরকম করবেই। তাদের কথা হচ্ছে বউ আমার কাছ থেকে চলে যাচ্ছে। তা খুব কষ্টে তখন সময়গুলো কাটতেছে। ফেসবুকের এক একটা পোস্ট তখন খুব কষ্ট করে দিতাম যে আমার এরকম কষ্ট হচ্ছে, এটা কষ্ট হচ্ছে, ওইটা কষ্ট হচ্ছে, বিভিন্ন নিজের ভিতরে লুকিয়ে থাকা জমায়িত কষ্টের কথাগুলো আমি তখন আমার অ্যাকাউন্টের মাধ্যমে লিখতাম। অ্যান্ড এইগুলো লিখতে লিখতে একটা পর্যায়ে হলো কি, যে একদিন হঠাৎ করে পুরি আমাকে কল দিয়ে বসছে আমার এই কষ্টের পোস্টগুলো দেখার পরে। আমাকে কল দিছে, আজকে এতটা বছর, প্রায় আপনার 2 বছর তো বিদেশেই ছিলাম, 2 বছরেরও বেশি সময় ধরে আমি চেষ্টা করতেছি যে ওর সাথে একটু কানেক্ট হওয়ার জন্য, ওর সাথে একটু কথা বলার জন্য, বাট এটা আমার হয়ে ওঠে নাই। কিন্তু সে নিজে আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে যে আসাদ কেমন আছো, এমন করে। আমি বললাম হ্যাঁ ভালো আছি। তো আমাকে বলে তোমার কি কোনো প্রবলেম? আমি বললাম যে না, আমার তো কোনো প্রবলেম নাই। কেন, কেউ কি বলছে আমার প্রবলেমের কথা? ও আমাকে বলে না, কেউ তোমার প্রবলেমের কথা বলে নাই, বাট তোমার জানি সময়গুলো কেমন কেমন কাটতেছে, এরকম করে আমাকে বলে। আমি বললাম যে কই, আমার সময় কেমন কেমন কাটতেছে, আমার তো সব কিছু ঠিকই আছে। ও আমাকে বলে তুমি কি আর্থিকভাবে কোনো প্রবলেমে আছো? আমি বললাম যে না, আমি আর্থিকভাবে কোনো প্রবলেমে নাই। ও তখন আমাকে বলে আমাকে একজোড়া বিড়ালের বাচ্চা দিতে পারবা, এমন করে আমাকে বলে। তাই আমি বললাম যে বিড়ালের বাচ্চা আমি কোথায় পাবো? পরে বলে আমার না খুব ইচ্ছা করতেছে 2টা বিড়ালের বাচ্চা পালার জন্য, আমাকে 2টা বিড়ালের বাচ্চা দিবা, এরকম করে খুব রিকোয়েস্ট করলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি দেখি যদি আমি পাই তোমাকে দিব। তুমি কোথায় থাকো? বলে ঢাকায় থাকি। আমি তোমার হাজব্যান্ড কই থাকে? ও বলে আমার হাজব্যান্ড কানাডায় থাকে। ও ভালো, তো তুমি ওখানে কার সাথে থাকো? বলে আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি। তাই আমি বললাম যে যাক ভালো, আলহামদুলিল্লাহ, কানাডিয়ান হাজব্যান্ড পাইছো, তা অনেক ভালো। অ্যান্ড এরকম করে ও যখন খুব রিকোয়েস্ট করলো, একদিন আমি 2টা বিড়ালের বাচ্চা আমাদের এলাকা থেকেই, মানে পোলাপাইন লাগাই দিন যে কোথায় বিড়ালের বাচ্চা পাওয়া যায়, তো 2টা বিড়ালের বাচ্চা আমাকে জোগাড় করে দিল। আমি বিড়ালের বাচ্চাগুলোকে কয়েকদিন পাইলাটালে একটু বড় করলাম আর কি, মোটামুটি চোখ টোক ফুটাইলাম, বড় করলাম। তা ফুটফুটে করার পরে একদিন সিদ্ধান্ত নিলাম যে বিড়ালগুলো আমি ওকে দিয়ে আসবো ঢাকাতে। তো ঢাকাতে বিড়ালগুলো দিয়ে আসার জন্য একটা রেস্টুরেন্টও আমাকে ঠিকানা দেয়, সেই রেস্টুরেন্টে আমি বিড়ালের বাচ্চাগুলো নিয়ে যাই এবং সেখানেও আসে। ভাই বিশ্বাস করবেন, আজকে এত বছর পরে ওকে দেখার পরে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। মনের অজান্তেই চোখ দুটো জলে ভিজে টুইটুম্বর হয়ে গেল। ও আমার কাছে আসলো, আসার পরে বলতেছে বিড়ালের বাচ্চা আনছো? আমি বললাম আনছি। একটা শাড়ি পরে আসছে, খুব সুন্দর লাগতেছে। তো এতটা লম্বা ছিল না, একটু খাটো ছিল, অনেক ফর্সা ছিল, একদম ভুতুম টাইপের চেহারা ছিল, শাড়িতে তাকে খুব মানিয়েছে। তা আমাকে বলতেছে দাও, আমি তখন বিড়াল বাচ্চাগুলো দিলাম। পরে আমাকে বলতেছে তুমি কি করো? আমি বললাম যে আমি তেমন কিছুই করি না, আমি সৌদিতে কাতারে ছিলাম, ওখানে কোম্পানির গাড়ি চালাইছি, এখন বাড়িতে বেকার, টাকা পয়সা যা ইনকাম করছে ভাইদেরকে দিছি, বাবাকে দিছি, তারাই সব টাকা পয়সা নষ্ট করে ফেলছে, আমার হাতে আসলে আর তেমন কিছুই নেই। এখন বাড়িতে তাদের সাথে ঝগড়া করে, যুদ্ধ করে, ফাইটিং করে কোনো রকম টিকে আছি, এই আর কি।
পরেও আমাকে বলতেছে, আচ্ছা তোমাকে একটা কথা বলবো, তুমি কি শুনবা? এবং হ্যাঁ বলো, কী কথা? আমাকে বলে, আমাদের বাসায় তুমি তো ড্রাইভিং পারো, তুমি তো বিদেশে ড্রাইভ করছো, সো আমাদের বাসার যে একজন ড্রাইভার আছে, আমার শ্বশুর বারবার বলতেছে যে ওনাকে বিদায় করে দিবে, এখন তুমি কি আমাদের বাসার ড্রাইভিংয়ের কাজ করবা? তখন আমার একটা হাসিও পাইলো। তাই না, আবার বললাম যে অন্তত ড্রাইভিং চাকরিটা যদি আমি করি, ওর সাথে সাথে তো থাকতে পারবো, আমার বউ তো আসলে থেকেও নাই, এবং ওর সাথে সাথে থাকতে পারবো, ওকে আমি একটু দেখতে পারবো। আমি এক কথাই বললাম যে আমি তো বিদেশে গাড়ি চালাইছি, দেশে তো অভিজ্ঞতা নাই, তারপর তুমি যদি বলো এলাকাতে অনেকের মাইক্রোবাস আছে, একটু চালাই হাত ক্লিয়ার করে তারপর চলে আসবো। আমি বলি ঠিক আছে, তাহলে আমি শ্বশুরের সাথে কথা বলবো, কিন্তু তুমি তোমার গ্রামের ঠিকানা বা তুমি যে আমার এলাকার মানুষ, এগুলো কিন্তু আমার শ্বশুরকে বলবো না। আমি শুধু বলবো যে আমার বান্ধবীর বাসায় তুমি আগে ড্রাইভ করতা, আমার বান্ধবীর বাসার গাড়ি চালাইতে এখন আমাদের বাসায়, অ্যান্ড আমি আমার শ্বশুরকে বলবো যে সব ঠিকানা আমি সব কিছু নিয়েছি, তোমার ডকুমেন্ট, তোমাকে কোনো কিছু বললে তুমি বলবো যে আমি সব কিছু নাজমিনের কাছে দিয়ে দিচ্ছি, আমার কথা বলবা। আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পরে তখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে এলাকাতে যে ড্রাইভিং শিখায় অনেকগুলো প্রাইভেট কারটা এরকম আছে, ওদের কাছ থেকে তখন মোটামুটি একটু মানে গ্রামের ভিতরে গাড়ি টাড়ি চালিয়ে একটু হাতটাকে ক্লিয়ার করলাম। তারই প্রায় 15 দিন পরে আমি তখন ওর সাথে কন্ট্রাক্ট করলাম, আমাকে বলে তুমি ব্যাগপত্র সব কিছু নিয়ে চলে আসো। কিন্তু বাড়িতেই আমি একেবারেই কষ্টের ভিতরে যন্ত্রণার মধ্যে আছি, পারিবারিকভাবে কোনো শান্তির মধ্যে নাই। তো সেই জায়গা থেকে ভাবলাম যে ওর কাছে গেলে যদি অতটুকু শান্তি পাই, তো তো ভালোই, আলহামদুলিল্লাহ। পরে সব কিছু ঠিকঠাক করে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে, মানে ডকুমেন্ট বলতে আমার কাপড় চোপড় সব কিছু নিয়ে তখন ওর ঠিকানা অনুসারে ওদের বাসায় গেলাম। এবং যাওয়ার পরে ওর শ্বশুরকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। মানে ওর শ্বশুর যথেষ্ট পরিমাণের ইয়াং একজন মানুষ, মানে দেখলে মনে হয় না যে এটা ওর শ্বশুর আর কি। মাথার চুলগুলো এখনও কাঁচা হয় না, চুলগুলো পাকা, কিন্তু শাশুড়ি যথেষ্ট মানে বয়স হয়ে গেছে, অনেক বৃদ্ধ। শাশুড়ি আসলে হাঁটতেও পারে না ঠিক মতো, এমন একটা অবস্থা। কিন্তু ওর কাছে শুনলাম যে ওর শ্বশুর নাকি জিম করে, তারপরে প্রচুর পরিমাণের ফিটনেসের প্রতি খেয়াল রাখে, এবং মানে খুব ফিটনেসের প্রতি খুবই অ্যাক্টিভেটেড আর কি। তো বুঝতে পারলাম যে ঠিক আছে, মনে হয় এই কারণেই ওনার ফিটনেস এত ভালো বা এরকম হতে পারে। যাই হোক, আর কিছু বললাম না। অ্যান্ড এই অবস্থার ভিতরেই একটা পর্যায়ে আমি দেখলাম যে ওদের বাসায় আমি তখন চাকরি করতেছি, আমাকে একটা রুম দিল, রুমে থাকতেছি। মাঝে মাঝে এর মাঝে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, ওর একটা মেয়েও আছে, কিন্তু একটা মেয়ে হয়েছে, মেয়েটাও মোটামুটি অনেকটাই বড়, মেয়েটা অনেক বড় হয়েছে। তা আমাকে সবসময় বলে যে এটা লাগবে ওইটা লাগবে, তা মেয়েও আমাকে এটা ওইটার কথা বলে, আমি নিয়ে আসি। ওর শ্বশুরও বলে, এমন করে বাসায় যেহেতু থাকতেছে প্রায় 2 মাসের মতো ওর বাসায় আমি চাকরি করি। এই 2 মাসের ভিতরে ওর শ্বশুর অথবা ওর শাশুড়ি কিংবা ওর মেয়ে অথবা এই পরিবারের অন্য কেউই কিন্তু বুঝতে পারে না যে আমি ওর এলাকার মানুষ বা আমি ওর এক্স বয়ফ্রেন্ড। তো আমি ওর বাসায় চাকরি করার জন্য আসছি, সবই ঠিক আছে, কিন্তু কোনোভাবে ওর প্রতি আমার খারাপ কোনো নজর ছিল না যে ওর সাথে আমি খারাপ কোনো সম্পর্কে লিপ্ত হব বা শারীরিক কোনো সম্পর্ক করব, এটা ওইটা এরকমভাবে কোনো কিছুই ছিল না। তো আমার সাথেও ওরকম করেই কথা বলতো, অ্যাজ একজন ড্রাইভার এবং মালিকের মাঝে যেরকম কথা হইতো সেরকমভাবে আমার সাথে কথাবার্তা বলতো। এমন করতে করতে মাঝে মাঝে একটা, প্রথম দিকে আমি বিষয়টা ওভাবে খেয়াল করি নাই বা প্রথম দিকে বিষয়টা আমার এইভাবে চোখে পড়ে নাই। একটা পর্যায়ে যখন আমি ওকে এবং ওর মেয়েকে ওই শ্বশুর কিনা গাড়িতে উঠতাম, তো ওর শ্বশুর তখন করতে ওর মেয়েটাকে সামনে দিয়ে দিত, বলতো যে মেয়েটাকে তুমি সামনে নিয়ে যাও, আমি পিছনে বসবো। এটা বলে মানে ও এবং ওর শ্বশুর একসাথে পিছনে বসতো। তো প্রাইভেট কারের ভিতরে আপনারা খেয়াল করে দেখবেন যে একটা গ্লাস ছিল আর কি, সামনের গ্লাস, যেটা দিয়ে প্যাসেঞ্জার যে দেখা যাইতো। তা আমি ওই গ্লাসের দিকে মাঝে মাঝে তাকাইলে কিছু জিনিস দেখতে পেতাম, যেটা আসলে মানে আমার কাছে খুব অবাক লাগতো যে একটা বউ এবং শ্বশুরের মাঝে যে একটা ডিস্টেন্স থাকা দরকার, সেরকম কোনো কিছু আমি দেখি না। দুজনে খুবই ক্লোজ এবং খুবই ক্লোজলি বসে। যদিও ও চেষ্টা করে ও শ্বশুরের কাছ থেকে একটু দূরে সরে বসার জন্য, একটু সেফলি বসার জন্য, বাট ওর শ্বশুর এটা করে না, আরও ওকে ক্লোজ করে ধরে ওভাবে বসে। তো 2-3 দিন দৃশ্যটা দেখার পরে একটা পর্যায়ে আমার কাছে তখন মানে কেমন জানি বিষয়টা অনেক খারাপ লেগে গেল যে এটা কি, এবং এটা আমি কি দেখতেছি, এরকমটা কেন। তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়। তারপর আমি লজ্জায় পরীকে কোনো কিছু জিজ্ঞেস করি না, কারণ ওকে জিজ্ঞেস করলে যদি ও মাইন্ড করে, বা আমি তো ওর বাসায় যে একজন ড্রাইভার হিসেবে আসছি, আমি কেন ওর পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলবো, পারিবারিক বিষয় নিয়ে কথা বলবো। তারপরেও সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাছে বিষয়টা আসলে অনেক খারাপ লেগে গেল আর কি, মানে অনেকটাই খারাপ লাগলো। লাগার পরে আমি একদিন পরীকে বিষয়টা জিজ্ঞেস করলাম, এমনিই বললাম যে পরী, মানে এটার মানে কি, মানে আমি যে দৃশ্যটা দেখলাম বা যেই জিনিসটা আমার চোখে বললো, হ্যাঁ এটার মানে কি। এন্ড এটা বলার পরে ও আমাকে বিষয়টি স্কিপ করে গেল, মানে আমাকে কোনো কিছু বললো না। এবং বেশ কয়েক মাস তখন আমি তাদের বাসায় ড্রাইভিং করি, প্রায় 6-7 মাসের মতো হয়ে গেছে। অ্যান্ড 6-7 মাসে আমি আরও একটা ব্যাপার খেয়াল করে দেখলাম
যে ও কোনোদিন ওর স্বামীর সাথে 1 মিনিট কথা বলে না। মানে ওদের বাসায় তখন আমি থাকি, দুপুরে খাওয়া-দাওয়া করি, রাতে করি, বাসায় আবার কাজের মহিলা আছে, কাজের লোক আছে। ওদের মাধ্যমেও দেখি যে মানে কখনোই ওর স্বামীকে 1 মিনিট বা আমার সাথে ড্রাইভিয়ে অনেক জায়গায় যায় কাজে, এইটা মার্কেটে যায়, এখানে যায়, ওইখানে যায়। বাট কখনোই দেখি না যে তার স্বামী তাকে 1 মিনিট কল করতে। শুধুমাত্র শ্বশুরে তাকে কল করে এবং শ্বশুরের সাথে তার সবকিছু। তারপরেও আমি আসলে বিষয়টা ওভাবে নেই নাই যে ফাইন ঠিক আছে, চলতেছে, আমার সাথে চলুক। এমন করতে, করতে আমি পুনরায় আবার ওকে আরেকদিন জিজ্ঞেস করলাম যে, "পরি, এই একটা ঘটনা দেখলাম, মানে এটার আসলে মানে কি? তুমি কি আমাকে বলতে পারো?" এই ২-৩ দিন জিজ্ঞেস করার পরেও একদিন আমাকে হঠাৎ করে বলতেছে যে, "তুমি এই বাসায় ড্রাইভিং করতে আসছো, সো তুমি তোমার ড্রাইভিংটা ঠিকমতো করো। আমার শ্বশুর কী করে, শাশুড়ি কী করে, আমার হাসব্যান্ড কী করে, আমার মেয়ে কী করে, রিকোয়েস্ট তোমার কাছে, তুমি এই জিনিসগুলো কখনোই জাস্টিফাই করতে আইসো না বা এইসব তুমি দেখো না।" তা আমি আর ওরা এইসব বিষয়ে কোনো প্রশ্ন করতেছি না। কিন্তু ভাই যখনই ও আমার গাড়িতে ওঠে শ্বশুরের সাথে, তখনই যে জিনিসগুলো দেখতে পাই, এটা আসলে অ্যাজ এ একজন ওর এক্স বয়ফ্রেন্ড হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। একদিন ওদের বাসায় অনেক দিন ধরে একটা কাজের মহিলা আছে, কাজ করে। তো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, ওনার বাড়ি ছিল নোয়াখালীতে। আস্তে, আস্তে করে ওনার সাথে একটা সম্পর্ক তৈরি, কারণ উনি ভিতরের বিষয়গুলো জানতে পারবে। ওনার সাথে সম্পর্কটা একটু করে বিল্ড আপ করার পরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে, "খালা কিছু মনে করেন না? আমরা তো, আমি ড্রাইভার, আপনার বাসায় কাজ করেন, আমরা তো একই ক্যাটাগরির মানুষ।" বাট আমি যখন গাড়িতে উঠি, গাড়িতে ওঠার পরে আমি দেখতে পাই যে মানে আপনার নাজমিন ম্যাডাম এবং তার শ্বশুর, তাদের মাঝে জানি কেমন একটা খারাপ সম্পর্ক আছে আমার কাছে মনে হয়। মানে এরকম একটা জিনিস দেখতে পাই। দেখতে পাওয়ার পরে তিনি আমাকে তখন মুচকে হাসে, খালা মুচকে হাসে। এখন, "খালা হাসতেছো কেন?" না হেসে আমাকে জাস্ট বলো যে ঘটনাটা কী? কোনো কিছু বলে না, জাস্ট হাসতেছে। তাই আমি বললাম যে, "খালা হাসতেছো কেন? তোমার কাছে অনুরোধ, তুমি হাইসো না, সত্যিটা আমার কাছে বলো যে ঘটনাটা কী? কেন এরকমভাবে হচ্ছে? এটার কারণটা কী?" পরে আমাকে বলতেছে যে, "আপনার কি আর কোনো কাজ নাই? আপনি এগুলো দেখেন কেন?" "না, আমার চোখে পড়লো এবং আমি এগুলো দেখতেছি।" তো উনি আমাকে বলে না। এভাবেই ২-৩ দিন কাটার পরে একদিন তিনি আমাকে ডিরেক্টলি বলে যে, তারা সবে মানে সবার উপরে তারা শ্বশুর-শাশুড়ি আর শ্বশুর আর ছেলের বউ, কিন্তু আদতে তারা গজবে কাজ করতেছে। এই পরিবারের উপর একদিন গজব পড়বে। আমি তখন বললাম যে, "খালা, আমি না বিষয়টা বুঝি নাই। আপনি আমাকে বুঝিয়ে বলেন।" তিনি আমাকে বলে, বিয়ের পরে শুধু একবার ওর স্বামী দেশে আসছে এত বছরে, এবং তাও ছিল ৩ থেকে ৪ দিন থেকে চলে গেছে। এরপরেও বাচ্চা হয়ে গেছে। তা ওর স্বামী আসার আগেই বউ প্রেগনেন্ট ছিল। মানে স্বামী বিদেশ থেকে, কানাডা থেকে আসার আগেই এই মেয়েটা প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট কে করছে সেটাও আমরা জানি, কীভাবে পেটে বাচ্চা আসছে সেটাও আমরা জানি। কিন্তু এই কথাগুলো বলবো কার কাছে? ওদের বড়লোকের বিরাট কারবার। ওরা হাজারটা অন্যায় করলেও ওদের অন্যায় কখনোই সমাজের অন্যায়ের চোখে পড়ে না। এখন তুমি আমি কোনো একটা অন্যায় করে দেখবে যে এটা কত বড় করে দেখবে। পরে খালার ভাষ্যমতে বা খালার কথা শুনে আমি যেটা বুঝলাম যে ওর শ্বশুরের সাথে ওর অবৈধ সম্পর্ক চলতেছে, এটা সত্য। কিন্তু আমি যে মেয়েটাকে ভালোবাসছি, যেটা আমার পরি তো এরকম নোংরা চরিত্রের ছিল না, এবং পরি তো এতটা খারাপ মেয়ে না। ও তো আসলে যথেষ্ট পরিমাণের ভালো একটা মেয়ে ছিল। অ্যান্ড ও তো এই ধরনের কাজ ও তো করতে পারে না অ্যাটলিস্ট। আমার তখন ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন হতে একদিন আমি চিন্তা করলাম যে, ধুর, যেখানে চোখের সামনে এই ধরনের জিনিসগুলো দেখতেছি, তা এই জিনিসগুলোও দেখবো না, চাকরিটাও ছেড়ে দিব। একদিন ও গাড়ির মধ্যে একাই উঠলো, মার্কেটে যাবে মার্কেট করার জন্য। আমি তখন গাড়ির দরজা, ডোরগুলো সব কিছু লক করে দিলাম। লক করে দিয়ে আমি তখন বললাম যে, "তুমি তখন নাজমিন না, তুমি আমার পরি। আমার পরি হিসেবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি এতটা ছোট লোক হলা কেমন করে? আমার ভালোবাসার মানুষ যে এতটা নীচ, এতটা জঘন্য, এতটা বাজে, আমি এটা কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। তুমি কিভাবে তুমি পারলা যে তোমার শ্বশুরের সাথে তুমি অবৈধ সম্পর্ক করতে? স্বামী বিদেশ, এই সুযোগে তুমি তোমার শ্বশুরের সাথে অবৈধ সম্পর্ক করো। ছি! তুমি এতটা জঘন্য।" এই কথা বলতেছি এবং লুকিং গ্লাসে তাকায় আছে, যেহেতু পিছনে বসছে, তার চোখের পানিগুলো টপ করে পড়তেছে। আমি তখন বললাম, "শোনো, আজকে আমার শেষ চাকরি। আমি অ্যাটলিস্ট এই পরিবারে আর চাকরি করব না। তুমি যেটা করতেছো এটার শাস্তি তুমি একদিন আল্লাহ তাআলার কাছে পাবা।" সে জাস্ট কাঁদলো, আর কিছুই বলল না। বাজার সাজার করলো, করে মালগুলো উঠালো। উঠিয়ে সে তখন চলে গেল। আমি সন্ধ্যার সময় ওর শ্বশুরকে বলে দিলাম যে, "আমার পারিবারিক একটু সমস্যা আছে, আমি আর চাকরি করব না।" উনি আমাকে বলে, "তুমি চাকরি ছেড়ে দিলে অবশ্যই আগে জানাবা। কিছুদিন আগে আমাদেরকে বলবো, আমরা অন্য ড্রাইভার নিব। বাট তুমি কথা না বার্তা না হুট করে চাকরি ছেড়ে দিবা, এটা কি?" আমি বললাম যে, "না, আমি অ্যাটলিস্ট আপনাদের বাসায় আমি চাকরি করব না।" এই বলে ওনার সাথে আমার একটু মোটামুটি কথা কাটাকাটি হয়েছে। তারপর আমি আমার কাপড়-চোপড় নিয়ে চলে আসছি। বাসায় আসছি, বাড়িতে আসছি। আসার পরে এই ২-৩ দিন কেটে গেল। আমি আর ওর সাথেও কথা বলি না। মানে পরির সাথেও কথা বলি না। ওই বাসার কারো সাথে যোগাযোগ নাই। আমার বউ কিন্তু তখনও আছে। ওই যে পরকীয়া করে আরেক ছেলের সাথে থাকে আমাদের বাড়িতে। এমতো অবস্থার ভিতরে আমি
মানে হঠাৎ করে আমার নিজের মাঝে এই প্রশ্নটা জাগলো, কী রে পরি এরকমটা কেন করলো? মানে ও তো আমার কাছে বলতে পারতো, ওর চোখ দিয়ে কেন পানি পড়লো? তখন ওর চোখের পানিগুলো আমার মনে পড়তেছে। এটা আমার কাছে মনে হলো যে ওর ভিতরে কোনো একটা কষ্ট লুকিয়ে আছে যেটা ও আমাকে বলতে পারে না। এটা আমার কাছে মনে হলো। মনে হওয়ার পরে প্রায় 4-5 দিন পরে আমাকে কল দিচ্ছে একদিন রাত প্রায় 9:30টার দিকে। ও তখন কলটা কেটে দিয়ে কলটা ব্যাক করছে। তা রিসিভ করলাম। আমি বললাম যে, বলে কেন কল করছো? আমি বললাম যে কল করলাম এটা জানার জন্য যে তুমি ওই দিন গাড়িতে বসে আমি তোমাকে এত বাজে কথা বললাম, এত খারাপ কথা বললাম, তো তুমি কি কান্না করলা কেন? চোখের পানি ঝরালা কেন? আমাকে কেন তুমি কোনো প্রশ্নের উত্তর দিলা না? ও তখন বলে, তুমি কি আমাকে কি সত্যি কখনো ভালোবেসেছিলা? আমি ভালোবাসবো না কেন? অবশ্যই ভালোবাসছি। তোমাকে ভালো না বাসলে তো তোমাকে পাওয়ার জন্য এতটা পাগলামি অ্যাটলিস্ট আমি করতাম না। পরে আমাকে বলে, তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে তুমি কি আমার চোখের ভাষা বুঝতে পারো না? যে যাকে ভালোবাসে সে তো তার চোখের ভাষা বুঝতে পারে। তুমি আমাকে মুখ থেকে কেন বলার জন্য বাধ্য করতেছো? তুমি কি আমার চোখের ভাষায় বুঝো না যে আমি কী বুঝাতে চেয়েছি? ভাই এটা শোনার পরেই আমার ভিতরটা তখন কেমন জানি মোচড় দিয়ে উঠলো যে আরে পুরি এটা আমার কী বললো। অ্যান্ড ওর চোখের ভাষা যখন আমি হিসাব মিলাইতেছিলাম আমি বুঝতে পেলাম যে ও একটা চাপা কষ্টের মধ্যে আছে। আমি বললাম, দেখো পরি, আমি তো তোমার এক্স বয়ফ্রেন্ড বা তোমাদের বাসার ড্রাইভার, দুই দিক থেকে আমি তোমার পরিচিত। অ্যান্ড আমি তোমার কাছে জাস্ট অনুরোধ করতেছি পরি, তুমি আমার কাছে সত্য কথাটা শুধু একবার বলো যে কেন তুমি এই বাসার ভিতরে নির্যাতিত হচ্ছ, কেন তুমি তোমার শ্বশুরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছ, এর কারণটা কি? ও আমাকে বলতে চায় না। শেষ পর্যন্ত আমি বললাম যে তোমার মরে যাওয়া বিড়ালের কসম দিয়ে বলতেছি, আমার কাছে সত্য কথাটা বলো যে তুমি এই গ্যাসটা কেন করতেছো। অ্যান্ড ও তখন কান্না করতে করতে আমাকে বলে যে দেখো আসাদ, আমি এটা করার জন্য বাধ্য। এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই, এছাড়া আমার কাছে অন্য কোনো পথ নেই। আমি বললাম, কেন তুমি এটা করার জন্য বাধ্য কেন? এবং এছাড়া তোমার কাছে অন্য পথ খোলা নেই মানে তুমি আমাকে জাস্ট বুঝিয়ে বলো যে তুমি কি বলতে চাও। ও তখন আমাকে বলে যে দেখো, আমার স্বামী একটা মানুষ রূপে অমানুষ। উনি যে আমাকে বিয়ে করছে, উনি শুধুমাত্র আমাকে বিয়ে করছে তার বাবার জন্য, তার মায়ের জন্য, তার বাপ মায়ের দেখাশোনা করার জন্য। কারণ এই লোকের কানাডাতে বউ আছে এবং কানাডাতে বাচ্চা আছে, কানাডাতে তার অনেক বড় ফ্যামিলি আছে। কানাডাতে ফ্যামিলি আছে, তার বাবা মাকে সে নেয় না এবং তারা ওইখানে যায়ও না। আর ওইখানে গেলে তার বউয়ের সাথে তারা থাকতে পারে না। তার কানাডিয়ান যে বউ আছে ওই মেয়েটাও বাংলাদেশি, কিন্তু ওই মেয়েটার সাথে তার শ্বশুর শাশুড়ির সম্পর্ক খুবই খারাপ। এই জন্য ওর বাপ মাকে দেশে রেখেছে এবং বউকে বিদেশে রেখেছে। কিন্তু পার্মানেন্টলি তার বাপ মাকে দেখাশোনা করার জন্য একটা মানুষ প্রয়োজন। তারা কাজের লোক রাখে, কিছুদিন থাকে চলে যায় এবং এটা করে ওইটার কাজের লোক অনেক ঝামেলা করে। এই জন্য এই লোকে বুদ্ধি খাটিয়ে করলো কি, সে আমাকে বিয়ে করলো। আমাকে বিয়ে করে তার বাপ মায়ের কাছে রেখে গেল এবং বাপ মায়ের কাছে রেখে সে একটা পর্যায়ে কানাডাতে আবারও ব্যাক করলো। কানাডাতে চলে যাওয়ার পরে সে আর আসে না এবং সে যখন আর আসে না আমার সাথে ঠিকমতো কথাও বলে না। সেই সুযোগে আমার যে শ্বশুর ছিল তিনি আমার সাথে এই ধরনের আমি যেমন আমার বিভিন্নভাবে শরীরে হাত দিত বা আমাকে খারাপ ইঙ্গিত করতো, এটা ওইটা করতো। জিনিসগুলো যখন আমার খারাপ লাগতে শুরু হলো, আমি একটা সময় আমার স্বামী যখন আমাকে মাঝে মাঝে ফোন করতাম ওনাকে বলতাম যে দেখো তোমার বাবা আমার সাথে এগুলো করতে চায়। ও তখন আমাকে ডিরেক্টলি বলে যে আমার বাবা যা বলে তুমি তাই করো, আমার বাবা যেটা বলে সেটা করো, আমি তোমাকে বিয়ে করেছি শুধু আমার বাবার জন্য। অ্যান্ড আমি বললাম, তো তুমি কি এই বিষয়গুলো তোমার আব্বা আম্মাকে বলো না? ও বলে, বলেছি, 1000বার বলেছি। যখন আমি আমার শ্বশুরের কাছ থেকে নিজের ইজ্জত বাঁচাইতে পারতেছিলাম না, একটা পর্যায়ে আমি তখন এই বিষয়গুলো আমার আব্বা আম্মাকে জানাই। তাদেরকে বলি যে দেখো, তা আমার শ্বশুর আমার সাথে এই ধরনের কাজ করে বা আমার স্বামী আমাকে ফোন করে আমার কোনো খবর নেয় না। ইভেন আমি গোপন সূত্রে এও খবর পেয়েছি যে আমার স্বামী যে কানাডাতে থাকে, কানাডাতে সে বিয়ে করেছে এবং কানাডাতে তার ফ্যামিলি আছে। আমার বাপ মা তখন হাসতে হাসতে বলে, তুই আসাদের কাছে চলে যাবি সেটা বললেই তো পারিস, তাহলে ওদের মতো এমন একটা ফ্যামিলি নিয়ে তুই খারাপ কথা কেন বলতেছিস? আমি সাপ গলায় দিয়েও আমার বাবা মাকে বুঝাই দিয়ে পারি নাই যে আমার উপরেই এই পরিমাণের অত্যাচারগুলো হয়। আমি অনেকভাবে বোঝানোর ট্রাই করেছি। আমি জানি না যে আমার আব্বা আম্মা বুঝেই আমাকে এখানে রেখে দিয়েছে নাকি আজও তারা না বুঝ হয়ে আছে। আমি বললাম, এই যে তোমার জীবনে এত বড় ঝড় তুফান বয়ে যাচ্ছে, তুমি এই কথাগুলো আমাকে কেন বলো নাই? ও আমাকে বলে, আমি তখনও বলি নাই, এখনও বলতে চাই নাই। আর এখন তোমার কাছে অনুরোধ করি, তুমি যে কথাগুলো শুনেছ মেহেরবানি করে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করো না। কারণ এইসব মানুষের কাছে বললে মানুষ আরও হাসাহাসি করবে, কিন্তু তুমি প্লিজ এই কথাগুলো বইলো না। আমি বললাম, পুরি আমার জীবন থাকতে তুমি কখনো এইভাবে নির্যাতিত হতে পারো না। আমি তোমাকে বিয়ে করব, তুমি ওই সংসার ছেড়ে চলে আসো। ও আমাকে বলে, তুমি জানো আমার যে মেয়েটা হয়েছে এই মেয়েটা আমার স্বামীর না, এই মেয়েটা আমার শ্বশুরের।
আমি বললাম তোমার দুইটা পায়ে ধরে পড়ি, তুমি প্লিজ এই পরিবার থেকে মেয়েটাকে নিয়ে চলে আসো এবং আমি তোমাকে নিয়ে একটা ছোট্ট সংসার বাঁধবো, সব কিছু ভুলে আমি তোমাকে নিয়ে বেঁচে থাকবো, তুমি চলে আসো। ও আমাকে বলে আমার পক্ষে এটা সম্ভব না। আমি বললাম দেখো সম্ভব না কেন? আমাকে বলে কারণ তোমারও তো বউ আছে। আমি তখন বললাম পরি তুমি জানো আমার বউয়ের সাথে আমার এই পর্যন্ত কোনো দিনও আল্লাহ সাক্ষী যে একটাবারের জন্য কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। শুধু তাই নয়, আমার বউ অন্য একটা ছেলের সাথে প্রেম করে আমার সামনেও ওই ছেলের সাথেও শারীরিক সম্পর্ক করে। আমি এটা দেখেও কোনো কিছু বলি না, কারণ আমি তোমাকে আদৌ ভালোবাসি। আমি আমার বউকে কোনোদিনও আমার স্বামীর অধিকারটুকু আমার বউকে আমি দিতে পারি নাই। পর আমাকে বলতেছে যে তার মানে তুমি কি বলতে চাও? আমি বললাম যে তুমি যদি বিশ্বাস না করো আমার বউর ফোন নাম্বার তোমাকে দিয়ে তুমি কথা বলো। ও আমাকে বলে তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? আমি বললাম অবশ্যই বিয়ে করবো, তুমি তোমার মেয়েটাকে নিয়ে চলে আসো এবং আমি তোমাকে বিয়ে করব। পরিশেষে আমাকে বলে যে ঠিক আছে তাহলে আমি রাজি আছি। অ্যান্ড এর কয়েকদিন পরে ও তখন হঠাৎ করে ওর মেয়েটাকে নিয়ে ও তখন আমার সাথে চলে আসলো। আমরা তখন দিনাজপুরে আমার এক বন্ধুর বাড়িতে, ওই বন্ধু আমার কাতারে থাকতো, ওই বন্ধুর বাড়িতে চলে গেলাম। সেখানে ওর আমি একসাথে থাকতেছি এবং এই দিক দিয়ে ওর শ্বশুরও তখন পাগলা কুকুরের মতো ওরে খোঁজা শুরু করছে। কানাডা থেকে ওর স্বামী ওর বাবা মাকে ফোন দেয়, মানে প্রচুর পরিমাণে ওকে খোঁজাখুঁজি শুরু করছে। এরকম একদিন 2 দিন 3 দিন করে কাটতেছে। আমি তখন পর্যন্ত ওকে নিয়ে এখানে আসি। বাট একটা সময় খবর পেয়ে গেছে যে আমি ওকে নিয়ে পালাইছি, মানে পরীকে নিয়ে আমি পালাইছি। এটা মানে কীভাবে জানি জেনে গেছে পরীর বাবা মা। জানার পর আমাদের বাড়িতে প্রচুর ঝামেলা করতেছে, হাঙ্গামা করতেছে, সিনক্রেট করতেছে, প্রচুর করতেছে। পরে দেখলাম যে না, আমি পরীকে নিয়ে কোনোভাবে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই, কারণ আমার আব্বা আমার উপরে টর্চার হইতেছে, আমার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করতেছে। আমি তখন পরীর বাবারে ফোন দিয়ে আমি তখন ডিরেক্টলি সব কিছু বললাম যে আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন। এবং পরীও তার বাবারে বললো যে হ্যাঁ এই ঘটনা আমার সাথে এগুলো হচ্ছে, তোমাকে এতবার বললাম যে তুমি আর কোনো বিচার করলা না, তুমি আর কোনো প্রতিকার করলা না, যার জন্য আমি বাধ্য হয়ে আসাদের সাথে পালিয়ে আসতে, আসাদের সাথে চলে আসছি। ওর বাবা তখন বলে যে তোরা কোথায় আছিস বল, আমি তোদের সাথে একটু দেখা করতে চাই। অ্যান্ড আমার বন্ধু বললো যে সমস্যা হতে আমাদের বাসার ঠিকানা দেয়, এখানে আসলে কিছুই করতে পারবে না। পরে আমি এই ঠিকানা দিলাম, ওর বাবা তখন আসলো। আসার পরে ওর বাবা, আমি এবং ও একসাথে বসলাম। বসে আমার মানে আমার বউ আর কি, তখন তো আমাকে বিয়ে করে ফেলি, ওই সঙ্গে তো আমাকে বিয়ে করে ফেলি। ও তখন সব কিছু ওর বাবাকে বলে। বিশ্বাস করেন ওর বাবা এগুলো শোনার পরে কান্না করে দেয়। কান্না করে দিয়ে বলে যে তোর জীবনে এত কষ্ট হয়েছে অ্যান্ড এগুলো তুই আমাকে বলবি না? আমি তোর বাবা, আমি জানতাম না। মা ঠিক আছে সব কিছু বাদ দিয়ে তুই বাসায় চল, আমি পারিবারিকভাবে আবারও ওই লোককে ডিভোর্স করাবো, করায় তোর সাথে আমি নতুন করে আবারও আসাদের বিয়ে দিব। এই বলে আমার বন্ধুর বাড়ি থেকে তখন আমাকে আর পরীকে এবং পরীর মেয়েটাকে নিয়ে আসে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যেদিন পরীকে নিয়ে উনি আমার বাড়িতে আসে সেদিন রাতে তিনি পরীকে দিয়েই আমার নামে থানাতে মামলা করায় যে আমি পরীকে ব্ল্যাক ম্যাজিক করে এবং পরীকে আমি একরকম ব্ল্যাকমেল করে নিয়ে আসছি। পরী নিজেই স্টেটমেন্টে আমার নামে মামলা দেয়। পরী আমার নামে মামলাটা কেন দেয় এটা একমাত্র পরী নিজেই ভালো জানে। এবং মামলা দায়ের করার পর আমার বড় ভাইয়ের কাছে থানা থেকে কল আসে। আমার বড় ভাই একটু রাজনীতি করতো। বড় ভাইয়ের কাছে কল আসে যে এই কথা আপনার ছোটো ভাই নামে তো মামলা করেছে, আপনার ছোটো ভাইকে আমরা ধরতে আসবো। সেই রাতের মধ্যে আমি তখন পালিয়ে আমার খালামণির বাড়িতে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে পরীর নাম্বার তখন পরিপূর্ণভাবে বন্ধ। এক পর্যায়ে খবর নিতে নিতে জানতে পারলাম যে পরীকে তিনি আবারও পাঠিয়ে দিচ্ছে পুনরায় ঢাকাতে পরীর ওই শ্বশুরের কাছে। পরীর শ্বশুরের কাছে ঢাকাতে পাঠিয়ে দিচ্ছে এবং ঢাকাতে পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন এলাকার লোকদের কাছে বলা বলি শুরু করলাম যে এই ঘটনা পরী তার শ্বশুরের কাছে নির্যাতিত হচ্ছে। ওর বাবা জানার পরেও কিছু বলে না। তখন আমাদের গ্রামে এত বড় একটা হাঙ্গা লেগে গেল। মানে মজুমদার বাড়ির লোকজন আমাদের বাড়ির লোকজনকে মারতে আসে। আমাদের বাড়ির সাথে মজুমদার বাড়ির খুব বড় একটা ঝামেলা। একদিন আমাদের এলাকার চেয়ারম্যান আমাকে কল দিয়ে আমাকে বললো যে পরীকে তুমি বিয়ে করছো, বিয়ে করার পরে পরী কীভাবে পারলো তোমার নামে পুনরায় আবারও মামলা করতে, এবং মেয়ে যেহেতু তোমার নামে মামলা করছে এই মেয়েটা ভালো না। মেয়ে যতই তার বাবা থেকে টর্চার করুক, অত্যাচার হোক, সে তোমার নামে কেন মামলা করবে? সে তো তোমার নামে পুনরায় মামলা করছে। ইভেন মেয়ের বাবাও মেয়ের পক্ষ নিয়েছে এবং মেয়েও তার বাবার পক্ষ নিয়ে তোমার এগেনস্টে গিয়েছে। তারা বাপ মেয়ে শ্বশুর মিলে যতই খারাপ কাজ করুক তাদের কবরে তো তুমি যাবে না, আর তোমার কবরে তারা আসবে না। কেন তুমি নিজের পরিবারটাকে এরকম করে কষ্ট দিচ্ছ? তোমার বাপ মাকে, বৃদ্ধ বাপ মাকে কষ্ট দিচ্ছ, ভাইদেরকে কষ্ট দিতেছ। এই মেয়ে যদি সত্যি সাচ্চা দিলওয়ালা মেয়ে হতো তাহলে তার প্রাপ্ত বয়স হয়েছে, সে চাইলে সব ধরনের সিদ্ধান্ত নিতে পারে। সেই কথাগুলো থানাতে জানাইতে পারে, পুলিশকে জানাইতে পারে। একটা মেয়ে এখন অনেক উন্মুক্ত, সে অনেক কিছুই করতে পারে, কিন্তু সে কেন সব কিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে? তার মানে মেয়েটা তোমার সাথেও গেমস খেলতেছে। তুমি জাস্ট চুপ হয়ে যাও। আমি চুপ হয়ে গেলাম। তারই কয়েকদিন পরে আমি এও জানতে পারলাম যে ওর শ্বশুর ওকে নিয়ে এবং ওর শাশুড়িকে নিয়ে তারা সৌদি আরবে হজ করার উদ্দেশ্যে গিয়ে তারা সৌদি আরবে থেকে গেছে, সৌদি আরব থেকে আর আসে নাই। আজকে প্রায় 7 বৎসরের মতো
প্রায় 7 বৎসরের মতো তারা সৌদি আরবে আছে। এরই মাঝে করোনায় গেল, তারা আর বাংলাদেশে আসে নাই। সৌদি আরবে আছে না কোন দেশে আছে এক্স্যাক্টলি আমি জানি না, তবে শুনেছিলাম সৌদিতে হজের উদ্দেশ্যে তারা গিয়েছে। এখনও পর্যন্ত আমার যে বউটা ছিল ওই বউটা কিন্তু আমি পুনরায় ছেড়ে দিয়েছি। আমি যে সেকেন্ড যে বিয়েটা করলাম, আমি পরীকে নিয়ে পালিয়ে যাওয়ার পর আমার বউটাকে আমি ছেড়েছিলাম, আমার বউটা চলে গেছে। তা এখনও পর্যন্ত আমি ঢাকাতে একটা চাকরি করি এই মুহূর্তে, এবং শুধু একটা জিনিসই চিন্তা করি, আসলে পরীর অপরাধটা কোথায় ছিল। আমার চেয়ারম্যান আমাকে যেটা বললো যে পরী চাইলেই থানার আশ্রয় নিতে পারতো, আইনের আশ্রয় নিতে পারতো, মেয়েরা এখন অনেক স্বাধীন, মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে। তাহলে কি পরী কোনো কিছুর আশ্রয় নিল না কেন, বা কেন পরী তার শ্বশুরের সাথে আবারও পুনরায় সৌদি আরবে চলে গেল? ওর বাবা আমাকে নিয়ে আসার পরে, মানে ওকে আর আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসার পরে ওকে বাসায় নিয়ে কী এমন করলো যেই কারণে পরী ওই রাতের বেলায় আমার এগেনস্টে মামলা করে বসলো। এক হিসাব করলে মনে হয় যে পরী অপরাধী, আবার হিসাব করলে মনে হয় যে পরী চাপে পড়ে এই কাজগুলো করতেছে। তো কী এমন চাপ? কারণ পরী তো নিজেই ফ্লাইট করে টিকিট করে কেন বিদেশে চলে গেল। অ্যান্ড আমি আজও বুঝতে পারি না সত্যি আমার পরী অপরাধী কিনা। ওই একটা জিনিস আমাকে প্রতিটা রাতে কুড়ে 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 খাচ্ছে। একবার মনে হচ্ছে, আমি মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখি যে পরীকে তার শ্বশুর দর্শন করতেছে। এরকম স্বপ্নগুলো দেখে আমি ঘুম থেকে লাফ মেরে উঠি। আমি একটা রাতে ঘুমাইতে পারি না। কেন এরকম হচ্ছে, কী কারণে এরকম হচ্ছে? পরী কি আদৌ আমাকে ভালোবাসে? আর আমাকে যদি ভালো নেই বাসবে, আমার সাথে চলে আসলো কেন, আমাকে বিয়ে করলো কেন? এবং সেদিন আমার বন্ধুর বাসায় ও আমার সামনে চিৎকার করে ওর বাবাকে বলছে যে ওর শ্বশুর ওর সাথে এগুলো করে। কিন্তু এরপর ওর বাবা কেন, কিসের লোভে ওই শ্বশুরের কাছে মেয়েটাকে আবার পাঠালো? কেনই বা পরী বাংলাদেশ ছেড়ে চলে গেল? এই প্রশ্নগুলো আমাকে প্রতিটা মুহূর্তেই প্রশ্নবিদ্ধ করে। এই কথাগুলো না পারি কারো কাছে বলতে, না পারে এই কথাগুলো বুকের মধ্যে নিয়ে ঘুমাতে। কতটা কষ্টে আছি ভাই জানে শুধু মাথার নিচের বালিশটা আর খাটের পাশের দেওয়ালটা। আজ গভীর রাতে আপনাকে আমার কষ্টের কথাগুলো বললাম। জানি না আপনি আমাকে কী সমাধা দিবেন বা কি হতে পারে। শুধু একটা কথাই বলবো আপন ভাই, সত্যি কি আমার পরী আমাকে কখনোই ভালোবাসে নাই? এই প্রশ্নের জবাবটা যদি পারেন দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই মুহূর্ত পর্যন্ত রংপুরের ছেলে আসাদুজ্জামানের গল্প জুড়ে যারা আমার সাথে আছেন। বন্ধুগণ, এই গল্পটা খুবই কষ্টকর একটা গল্প, বিশেষ করে গল্পের লাস্টের দিকটা। আসাদুর রহমানের একটা প্রশ্ন ছিল আমার কাছে যে তাহলে কি সত্যিই পরী আমাকে কোনোদিন ভালোবাসেনি? গ্রামের ভাষায় একটা জিনিস প্রচলিত আছে, গ্রামের মানুষ একটা কথা বলে যে মায়ের থেকেও মাসির দরদ খুব বেশি ভালো না। মায়ের থেকেও মাসির দরদ খুব বেশি ভালো না। আমার ওই চেয়ারম্যানের কথা কি আমার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, এতে পরীরও গাফুলতি আছে। কারণ পরী যথেষ্ট পরিমাণের এডাল্ট একজন মেয়ে, সে চাইলে যে কোনো সময় সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাজধানী ঢাকার মতো একটা জায়গায় সে বসবাস করে, সে চাইলে পুলিশকে বিষয়গুলো জানাতে পারে। তার বাবা মা তার পক্ষে নেয়, কিন্তু পুলিশ তো তার পক্ষে আছে। পরীর চেয়েও আরও এরকম অসংখ্য মেয়েরা ঢাকার বুকে বিভিন্ন ধরনের ছোটোখাটো কাজ করেও তারা তাদের জীবিকা চালাচ্ছে। এখন কিন্তু মেয়েরা অনেক স্বাধীন, অনেক উন্মুক্ত, কিন্তু এরপরও কেন পরী তার শ্বশুরের সাথে এগুলো করে যাচ্ছে? এবং তার বাবা মায়ের স্বার্থ বা কি, তার বাবা মায়ের স্বার্থ তো অবশ্যই আছে, তা নাহলে তো একটা বাবা জানার পরে তার মেয়েকে কখনো আর ওই শ্বশুর হাতে দিত না। তো তিনি অবশ্যই জেনে শুনেই দিয়েছে এবং তেনার সেখানে বেনিফিট আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পরীর বেনিফিটটা কোথায়? আর পরীর যদি কোনো বেনিফিট নাই থাকবে, পরী কেন এই আসাদের সংসারটা এভাবে ভেঙে দিল? হোকটা ওর বউ অন্য কারোর সাথে পরকীয়া করতো, আস্তে আস্তে হয়তো আসাদ তার বউয়ের সাথে ঠিক হয়ে যেত। কিন্তু আমার কাছে কেন জানি 90%ই মনে হচ্ছে এটা সম্পূর্ণ পরীর একটা গাফুলতি। সবসময় একটা কথা মনে রাখবেন বন্ধু, যে বোকা বোকা শত্রুর চেয়েও, বোকা বন্ধুর চেয়েও চালাক শত্রু অনেক ভালো। বোকা বন্ধুর চেয়েও চালাক শত্রু অনেক ভালো। যদি পরী বোকামি করে থাকে, তো সেই বোকামির খেসারত দিয়ে যাবে আসাদুজ্জামান সারা জীবন। কারণ পরী বোকামি করে সে শুধু নিজে ঠকে নাই, আসাদকে ঠকিয়েছে পরীর মেয়েটাকে। তো যাই হোক, আল্লাহ তালাই ভালো জানে তারা এখন কোথায় আছে এবং কেনই বা পরী সব কিছু মেনে নিয়েছে। আপনারা পুরোটা গল্প শুনেছেন। আসাদের অনেক প্রশ্ন আছে, আমার কাছে সব প্রশ্নের জবাব হয়তো আমি দিতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার গল্পটা যারা শুনেছেন তারা একটু কমেন্ট করে আসাদকে একটা সঠিক সিদ্ধান্ত দেবেন। এই মানুষটা এখন পর্যন্ত বিয়ে করেন, এই পড়ি করে ঢাকা শহরে এখনও ঘুরে বেড়াচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।